স্টার্ট রেকর্ডিং। তোমরা কেউ কি রেকর্ড করতে চাও? আমি এখানে রেকর্ড করছি, বাট তোমরা যদি কেউ রেকর্ড করতে চাও তাহলে আমাকে পারমিশন দিতে হবে। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। তো স্যার আমি স্যার একটা লিংক বানিয়ে দেবো, আমি লিংকটা হ্যাঁ, দিলে আপনি ওখানে আপলোড করে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, তুমি লিঙ্কটা আমি তাহলে পাঠিয়ে দাও, আমি তাহলে ওখানে আপলোড করে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টলি হ্যাঁ, তো তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আমাকে কে একটু আগে ফোন করলো? কে ফোন করেছিল একটু আগে? সীতারাম। সীতারাম, হ্যাঁ। তো সীতারাম বলছিল যে তোমাদের কিছুজন ওখানে হস্টেলে থাকে, তো তোমাদের 3টে 5 4টে 4:30 নাকি খেতে হয়। তো যদি সেরকম হয় তাহলে তো 2:30 থেকে ক্লাস নিতে হবে, কারণ 1/2 ঘন্টা আবার স্টপ করে আবার শুরু করাটা একটু স্ট্রেন। নাকি তোমরা যদি চাও তাহলে আমি 1/2 ঘন্টা স্টপ করে তারপরে আবার, মানে আজকে নয় কিন্তু নেক্সট টাইম থেকে 3টে তো 4:30 করে তারপরে 5টা থেকে শুরু করতে পারি, সেটাও করতে পারি, বা 2:30 থেকে শুরু করতে পারি। তো সেটা তোমরা একবার আমাকে বলে দাও। আর সেকেন্ডলি, কতজন আছে এখন যারা হস্টেলে আছে বা যারা হস্টেল থেকে? তো মানে আমি চাইবো যদি অনেকজন এসে যায় তারপরে আমি ওখান থেকে নিতে পারি, কিন্তু টিল দ্যাট টাইম আমি এখান থেকেই নিতে চাইবো ফ্রম দি দিস থিং। বা লিস্ট আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স যতদিন চলছে তারপর থেকে আমার মনে হচ্ছে মার্চ মাস থেকে আই থিঙ্ক তোমাদের প্রবাবলি কিছু ডিসিশন হচ্ছে যে ওখানে থাকার বা সামথিং লাইক দ্যাট, আমি জানি না এক্স্যাক্টলি কি। তো so maybe from March, if there are many students who are there, then I can start the classes online from there. But till that time, I would prefer to do it from Zoom. But anyway, তোমাদের যদি ওপিনিয়ন কিছু থাকে তাহলে আমাকে পরে জানিয়ে দিতে পারো। সো তো আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, সো রাইট, সো আমি তোমাদেরকে অলরেডি আই থিঙ্ক আই হ্যাভ সেন্ট টু দ্য what are the main materials that I'll be using for the class. So so just to tell you what is the syllabus or what I'll be covering. So first part will be about the geometrical meaning of geometrical or space-time meaning of conformal transformation. So then here we will talk about uh, infinitesimal conformal transformation, we will then discuss what is the conformal algebra, and then এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হবে ক্লাসিক্যাল কনফর্মাল ফিল্ড থিওরি। Conformal field theory. So this will include Noether's theorem, conserved currents, and then conformal representations. And তারপরে we will come to the main, which is quantum conformal field theories, যেটাকে আমরা conformal field theory বলি। আর এটাতে আমরা দুভাবে করব, পাথ ইন্টিগ্রাল কোয়ান্টাইজেশন করব আর ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন করব। তো পাথ ইন্টিগ্রাল কোয়ান্টাইজেশন
তো এটা আমরা পাথ ইন্টিগ্রাল কোয়ান্টাইজেশনে we will study word identities and correlation functions, and then in canonical quantization we will talk about what is called radial quantization. And we will talk about Hilbert space, এটাকে বলে ভার্মা মডিউল, যে তোমরা ফ্রি থিওরিতে হয়তো ফক্স স্পেস দেখেছো, তার কাউন্টার পার্ট হচ্ছে এখানে ভার্মা মডিউল। আর then we will finally end with conformal bootstrap. তো এটা হচ্ছে মেইন পার্টটা, যে থার্ড পার্ট যেটা হবে সেটা হচ্ছে মেইন পার্টটা। বাট বিফোর দ্যাট উইল হ্যাভ টু ডু দিস টু থিংস। তো তোমরা মধ্যে কিছুজন জিজ্ঞেস করছিলে যে মানে কি বেসিক কি লাগবে করতে। তো প্রথম দুটো পার্টের জন্য তো অফকোর্স যা তোমরা করেছো সেটাই, তার চেয়ে বেশি কিছু লাগবে না। এটা অলরেডি তোমরা মানে ওই লরেন্স ট্রান্সফরমেশন এগুলো সব করেছো জিওমেট্রিক্যালি। তো এগুলো তো জাস্ট অনলি ফ্রম দ্য থার্ড পার্ট তোমরা কিছু নতুন দেখবে, যেটা ওয়ার্ড আইডেন্টিটি এন্ড সো অন। But till that time, everything is things that you've already seen. So this will be the general structure. And as usual, to মানে এটা আবার so we will probably have যেটা আমরা আগেও ছিল যে 40 plus 60, তো 40 টা হবে ইন্টারনাল আর 60 টা হচ্ছে ফাইনাল। আর ইন্টারনালে I think যেহেতু এটা অনলাইন, we will have assignments and maybe a midterm. I don't know, let's see how it goes. Midterm and final টা ফাইনাল এটা, ঠিক আছে। আর টেক্সট বুক তো আমি অলরেডি বলেছি, ওই যে টেক্সট বুক যেটা আছে সেখানে মেইন টেক্সট বুকটা হচ্ছে ওই ডি ফ্রান্সিসকো এটসেট্রা, যে এটা নর্মালি লোকেরা সবাই থেকে ইয়েলো ফ্যাট বুক বলে, তো আমি ওটাই ওইভাবে বলছি। তো যেটা প্রথম যেটা টেক্সট বুক দিয়েছিলাম সেটা হচ্ছে এটা, যে এটা মেইন টেক্সট বুক। আর আরেকটা যে লেকচার নোটস পাঠিয়েছিলাম আই থিঙ্ক তোমাদের, তো সেটা, এই দুটো হবে মেইন। কিন্তু আরো অনেক ভালো ভালো লেকচার নোটস আছে, সেটা আমি যখন যেখান থেকে পড়াবো সেখান থেকে আমি তোমাদেরকে রেফারেন্সটা দিয়ে দেবো, ঠিক আছে। So any questions or queries about the thing? স্যার আপনি কি এই নোটটা পাঠাবেন? পরে আমি একটু দেরিতে জয়েন করেছি আর কি। কোন নোটটা আগে পাঠাবো? যেটা লিখছেন। ডিফারেন্সেস আমি তো মেইলে পাঠিয়েছি। না না না, মানে এমনি যেটা লিখছেন মানে ওটা ও হ্যাঁ হ্যাঁ, সেটা পাঠাবেন। পাঠাবো, হ্যাঁ হ্যাঁ, ওকে সেটা ওকে। পাঠাবো। ঠিক আছে। So then we'll start then. So the first question of course is a conformal field theory. তো এখানে তো of course first wordটা হচ্ছে conformal. So what does conformal mean? তো conformal field theory যা CFT, এটা by definition হবে field theory which is invariant under conformal transformations. আর সো দেন তাহলে তো যেমনি আমরা নরমালি যে তোমরা যে কোয়ান্টাম ফিল্ড থিওরি করেছো সেটা ইনভেরিয়েন্সটা কি হয়, তো ইউজুয়াল যেটা তোমরা কিউএফটি করেছো সেই কিউএফটি ইনভেরিয়েন্সটা হয় পয়েঙ্কারে ট্রান্সফরমেশন ইনভেরিয়েন্ট। সো পয়েঙ্কারে ইনভেরিয়েন্ট তার মানে তোমার যে অ্যাকশনটা আছে সেটার মধ্যে, আর পয়েঙ্কারে ইনভেরিয়েন্স মানে হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন আন্ডার ইনভেরিয়েন্ট প্লাস ট্রান্সলেশন আন্ডার ইনভেরিয়েন্ট। এটা নরমালি যে কিউএফটিটা তোমরা স্টাডি করো, কিন্তু কিছু স্পেশাল কিউএফটিস আছে বা ফিল্ড থিওরিজ আছে যেটার এক্সট্রা সিমেট্রি থাকে। আর সেই এক্সট্রা সিমেট্রিটা হচ্ছে যে আদার দ্যান লরেন্স এন্ড ট্রান্সলেশন, ইট ইজ অলসো ইনভেরিয়েন্ট আন্ডার স্কেলিং। আর ওটা পার্টিকুলারলি যখন লোকেরা ক্রিটিক্যাল ফিনোমেনা স্টাডি করে, টু ডিমেনশন ক্রিটিক্যাল ফিনোমেনা, সেখানে এই ফিল্ড থিওরিজ গুলো এমার্জ করে। তো আমি ওটার
আর কোয়ান্টাম ফিল্ড থিওরিতেও এটা কিছু এক্সাম্পলস এমার্জ করে, কিন্তু সেটা আমি তার তার ফিজিক্যাল কোথায় কোথায় হয় সেটা আমি তোমাদের সঙ্গে পরে ডিসকাস করছি। তার কারণ হচ্ছে সেটা ডিসকাস করতে গেলে তোমাদের একটু আরজি এগুলো সব জানতে হবে ফিল্ড থিওরিতে। তো সেটা তোমরা কিছু after I finished classical conformal field theory, then I'll come back to that. By that time হয়তো তোমরা you have done a little bit more of quantum field theory, then I'll come back to that. But right now we will just take this as the definition যে field theory which is invariant under conformal transformations. So তাহলে of course questionটা হচ্ছে what is conformal transformation? So that is what we will come to. Is it visible? মানে আমি যা লিখছি ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার ঠিক আছে। Okay. So so let's go to ধরো আমরা এই let's consider Euclidean space. Euclidean space মানে যেটা তোমার নর্মাল যে 3-dimensional space হয় যেটা xyz। হ্যাঁ, তো তো ধরো আগে জাস্ট এক্সাম্পল জাস্ট এই 3-dimensional স্পেসই ধরো। তো সেখানে 3-dimensional স্পেস মানে যেখানে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে xyz আর ডিসটেন্সটাকে আমরা লিখি d স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে, ঠিক আছে? তো এই যে so first let's understand মানে যদি একটা ইউক্লিডিয়ান স্পেস থাকে যেটা, so let's say যে this is your coordinate system, ঠিক আছে? And then let's say there are two curves, এটা একটা কার্ভ, এটা আরেকটা কার্ভ, আর এই দুটো কার্ভ এই পয়েন্ট, এটা পয়েন্ট হচ্ছে xp, ঠিক আছে? এইটা হচ্ছে পয়েন্ট xp, এখানে ইন্টারসেক্ট করে। তো ইন্টারসেক্ট করলে তার দুটো ট্যানজেন্ট থাকবে, এটা একটা ট্যানজেন্ট, এটা আরেকটা ট্যানজেন্ট, ঠিক আছে? তো আন্ডার রোটেশন ধরো আমি এই xyz থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে গেলাম, এটা হচ্ছে আমি জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমটা রোটেট করে দিলাম, ঠিক আছে? তো অবভিয়াসলি এই যে xp পয়েন্টটা আছে এটা নতুন পয়েন্ট হয়ে যাবে, এটা হচ্ছে x প্রাইম p হয়ে যাবে, নতুন পয়েন্ট হয়ে যাবে। আর এই যে ট্যানজেন্ট ভেক্টর আছে ধরো এটা t1 এটা t2, এটা এখানে গিয়ে t1 প্রাইম আর t2 প্রাইম হয়ে যাবে, রাইট? তো আন্ডার রোটেশন সাপোজ আমি রোটেশন ট্রান্সফার করলাম যেখানে x টা xp প্রাইম হয়ে গেল, ঠিক আছে? তখন তাহলে এই দুটো ট্যানজেন্ট ভেক্টর সম্বন্ধে আমরা কি বলতে পারি, কি হয়? মানে যখন আমরা x থেকে x প্রাইম কোঅর্ডিনেটসে যাব, এটা ধরো x প্রাইম, এটা x, মানে এটা রোটেটেড কোঅর্ডিনেট সিস্টেম, আর এখানে একটা কার্ভ আছে, ওই একই কার্ভ আমি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে দেখছি। তো এই পয়েন্টটা হচ্ছে xp, ওই একই পয়েন্ট এখানে হচ্ছে xp প্রাইম। তাহলে অবভিয়াসলি এখানে যে ট্যানজেন্ট ভেক্টর t1 আর যদি t2 হয় তাহলে এখানে ওটা হয়ে যাবে t1 প্রাইম আর t2 প্রাইম, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা রোটেশন তাহলে আমরা কি বলতে পারি যে আমরা t1 প্রাইম এটা রোটেট হয়ে যাবে টু বাই মানে সাম রোটেশন ম্যাট্রিক্স টাইমস t1, রাইট? আর t2 প্রাইম এটাও একই রোটেশন ম্যাট্রিক্স দিয়ে t2, রাইট? এইভাবে চেঞ্জ হবে। কিন্তু এই রোটেশন ম্যাট্রিক্স কিন্তু এটার আন্ডারে t1 এর যে লেংথ আছে সেটা প্রিজার্ভ থাকবে, কারণ আমরা রোটেশন আন্ডারে লেংথটা চেঞ্জ হয় না। and t1 আর t2 যে অ্যাঙ্গেলটা আছে, t1 ডট t2 যে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর মানে, so under rotation length of the tangent vectors and angle between tangent vectors invariant থাকে, is invariant, right? এটা তো আমরা জানি, কারণ লেংথ অফ আ ভেক্টর ইনভেরিয়েন্ট থাকে আন্ডার রোটেশন, আর অ্যাঙ্গেলটা দুটো ভেক্টর তো একইভাবে রোটেট হচ্ছে, তো দুটোই রোটেট হয়ে যাবে, কিন্তু যে রিলেটিভ অ্যাঙ্গেলটা আছে সেটা একই থাকবে, কারণ দুটো একইভাবে রোটেট করছে। মানে যেটা আগে t1 t2 ধরো এটা t1 ছিল এটা t2 ছিল, এবার রোটেট করার পরে t1 টা হয়তো এইদিকে চলে গেল আর t2 টা এইদিকে চলে গেল, কিন্তু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম থাকবে। তো এই লেংথটাও সেম থাকবে, এই লেংথ আর এই লেংথ সেম থাকবে, এই লেংথ আর এই লেংথটাও সেম থাকবে, এবং অ্যাঙ্গেলটাও সেম থাকবে। ইভেন তো ইন্ডিভিজুয়াল ভেক্টরস গুলো রোটেট করে গেছে কিন্তু এই জিনিসটা সেম থাকবে, ঠিক আছে?
তো তার মানে আমি এই যে অ্যাঙ্গেলটাকে এভাবে লিখতে পারি, অ্যাঙ্গেলটা লিখতে পারি t1 ডট t2 ডিভাইডেড বাই মড t1 টাইমস মড t2, এটা হচ্ছে cos থিটা, cos আলফা, রাইট? সো actually under rotation and translation, actually rotation এবং translation দুটোই, rotation and translation এই দুটোতেই length of vectors and angle between two curves, angle between two vectors are preserved. কারণ তুমি ট্রান্সলেশন করলেও তোমার যদি জাস্ট অরিজিনটা শিফট করে দাও তাহলেও একই জিনিস হবে, যে তোমার ভেক্টর গুলো শিফট হয়ে যেতে পারে কিন্তু তোমার লেংথ আর অ্যাঙ্গেল গুলো একই থাকবে, ঠিক আছে? তো এটা জেনারেলাইজেশন হচ্ছে কনফর্মাল ইনভেরিয়েন্স। সো হোয়াট ইজ কনফর্মাল ইনভেরিয়েন্স? কনফর্মাল ইনভেরিয়েন্স হচ্ছে conformal transformation is a generalization in which only angle between two curves is preserved. ঠিক আছে, তার মানে t1 ডট t2 ওভার মড t1 মড t2 এই যে অ্যাঙ্গেলটা আছে এটা একই থাকবে। নতুন যখন তুমি চেঞ্জ করবে তো t1 প্রাইম ডট t2 প্রাইম ওভার মড t1 প্রাইম বাই মড t2 প্রাইম, এই দুটো সেম থাকবে, এটা এক থাকবে, কিন্তু লেংথ এক থাকার দরকার নেই, অনলি অ্যাঙ্গেলটা এক থাকবে, লেংথটা এক থাকবে না। আর তো তার মানে রোটেশন আর ট্রান্সলেশনে কি হয়, তো ডিফারেন্সটা কি হচ্ছে, আন্ডার রোটেশন and translation, both length of the vector and angle between vectors is preserved, while in under conformal transformation only angles are preserved. তাহলে obviously এটা বড়, মানে conformal transformationটা একটা bigger transformation, because conformal transformation স্পেশাল কেস হচ্ছে যখন ট্রান্সলেশন আর রোটেশন, বিকজ ট্রান্সলেশন রোটেশনে অ্যাঙ্গেল এবং লেংথ দুটোই প্রিজার্ভ হয়, while conformal transformation শুধু অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হয় between vectors. Is it okay? আর ইন্টারেস্টিং ব্যাপার, এটা কেন আমরা স্টাডি করছি তার কারণ হচ্ছে যে যখন আমরা কোয়ান্টাম ফিল্ড থিওরি করি, ইভেন দো আমাদের ইউনিভার্সে মানে এই মানে অনলি মানে লরেন্স ট্রান্সফরমেশন আর ট্রান্সলেশন সিমেট্রি আছে, কিন্তু কিছু স্পেশাল কন্ডিশনসে এটা দেখা যায় যে কনফর্মাল ইনভেরিয়েন্সও থাকে, ঠিক আছে? তো মানে কিছু স্পেশাল কন্ডিশনসে কনফর্মাল ইনভেরিয়েন্সও থাকে, আর সেই স্পেশাল কন্ডিশনসটা খুব ইম্পর্টেন্ট, আর মডার্ন ফিজিক্সে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো বোঝাতে গেলে আমাকে কিছুটা আরজি কিছু বোঝাতে হবে, তো সেটা আমি তাই জন্য একটু পরে করছি সেটা, ওকে? কিন্তু দুটো সিচুয়েশন যেখানে এই এক্সট্রা সিমেট্রি, এক্সট্রা ইনভেরিয়েন্স, এটা কেন এক্সট্রা বলছি বুঝতে পারছো তো? কারণ এটা রোটেশন আর ট্রান্সলেশন থেকে বড়, কারণ রোটেশন আর ট্রান্সলেশন আন্ডারে দুটোই প্রিজার্ভ থাকে, লেংথও প্রিজার্ভ থাকে এবং অ্যাঙ্গুলও প্রিজার্ভ থাকে, কিন্তু কনফর্মালি আন্ডারে শুধু অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকে, তাহলে অবভিয়াসলি ওটা বড়, ওটা একটা সাবসেট হচ্ছে যেখানে দুটোই প্রিজার্ভ, ওকে? তো কনফর্মাল ট্রান্সফরমেশনটা বিগার সেট অফ সিমেট্রি ট্রান্সফরমেশনস, আর এইটা আমাদের আমরা যে নরমালি যে দেখছি সেটাতে এই সিমেট্রি থাকে না, কিন্তু আমাদের স্পেশাল কন্ডিশনস এই সিমেট্রিটা এমার্জ করে, মানে তো তাই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো একটা এক্সাম্পল যেখানে এটা এমার্জ করে সেটা হচ্ছে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করি, যখন ফেজ ট্রানজিশন হয়, তো ফেজ ট্রানজিশন পয়েন্টে এই সিমেট্রিটা তোমার সিমেট্রিয়াল সিস্টেমটা এনহ্যান্স হয়ে গিয়ে ফুল কনফর্মাল ইনভেরিয়েন্স হয়ে যায়।
আর হ্যাঁ, তো সিমিলারলি কোয়ান্টাম ফিল্ড থিওরিতে একটা জিনিস আছে যেটাকে আরজি ফ্লো বলে। তো এই আরজি ফ্লো এর কিছু প্রপার্টিজ আছে যেখানে কিছু স্পেশাল পয়েন্টস এ গিয়ে ওটা সিমেট্রিটা বড় হয়ে যায়। তো কনফর্মাল সিমেট্রি থাকা মানে হচ্ছে যেই ফিল্ড থিওরিতে এই এই বড় সিমেট্রি ট্রান্সমিশন আন্ডারে যেটা ইনভেরিয়েন্ট, সেটাকে বলছি কনফর্মাল ফিল্ড থিওরি। আর 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 পয়েন্কারের ফিল্ড, যেটা নর্মাল যে কোয়ান্টাম ফিল্ড থিওরি তোমরা করছো, সেটা হচ্ছে ফিল্ড থিওরি যেটা ইনভেরিয়েন্ট আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সলেশন। আর কনফর্মাল ফিল্ড থিওরি মানে যেটা ইনভেরিয়েন্ট আন্ডার কনফর্মাল ট্রান্সফরমেশনস, যেটা বড়, মানে যেটা অ্যাঙ্গেল প্রিজার্ভিং ট্রান্সফরমেশনস বাট নট নেসেসারিলি লেংথ প্রিজার্ভিং। Is it okay? Okay. So now let's look at what does it mean. So what did we say? We take T1 dot T2 by mod T1 mod T2. এটাকে প্রিজার্ভ করতে হবে কোন ট্রান্সফর্ম। So what we have to find out is that so now we have to ask the question, what are conformal transformations, মানে what set of transformations under a অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হয় সেটা আমরা জানতে চাইছি। ওকে, তো সেটা তার মানে আমরা জিজ্ঞেস করছি যে what set of transformation under a এই জিনিসটা প্রিজার্ভ থাকে। তো সাপোজ তুমি x you do some transformations, ধরো যেটা dx1 to x1 prime such that t1 prime dot t2 prime over mod t1 mod t2 equal to t1 prime t2 prime equal to t1 dot t2 over mod t1 mod t2. Okay, so actually under rotation কি হয়, আন্ডার রোটেশন এই জিনিসটা কিউবের প্রিজার্ভ থাকে, এই জিনিস আন্ডার রোটেশন উপরটাও প্রিজার্ভ থাকে নিচেটাও প্রিজার্ভ থাকে, মানে t1 প্রাইম ডট t2 প্রাইমটা t1 ডট t2 হয়ে যায়, আর মড t1 টা মড t1 প্রাইম হয়ে যাবে, মড t2 টা মড t2 প্রাইম হয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে এই অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকে, কারণ ডট প্রোডাক্টটাও প্রিজার্ভ থাকে এবং লেংথটাও প্রিজার্ভ থাকে। রোটেশন আন্ডারেও একই হয় আর ট্রান্সলেশন আন্ডারেও একই হয়। হ্যাঁ, কিন্তু জেনারেলটা আমরা যা জেনারেল চাই সেটা হচ্ছে শুধু শুধু এই রেশিওটা প্রিজার্ভ থাকবে, উপর ডিনোমিনেটর আর নিউমারেটর বাই ইটসেলফ প্রিজার্ভ হওয়ার দরকার নেই, শুধু রেশিওটা প্রিজার্ভ থাকবে, সেটাকে আমরা বলবো কনফর্মাল ট্রান্সফরমেশন। জেনারেল কেস, তার স্পেশাল কেস হচ্ছে যদি নিউমারেটর আলাদা করে প্রিজার্ভ থাকে আর 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 ডিনোমিনেটর আলাদা করে প্রিজার্ভ থাকে, সেটা হচ্ছে রোটেশন আর ট্রান্সলেশন। কিন্তু কনফর্মাল মোর জেনারেল কনফর্মাল ট্রান্সফরমেশন হচ্ছে যেখানে নিউমারেটরটাও প্রিজার্ভ নয়, ডিনোমিনেটরটাও প্রিজার্ভ নয়, কিন্তু রেশিওটা প্রিজার্ভ। ওকে, সো হাউ ডু উই ডু দ্যাট? So let's do a arbitrary transformation, যেটাকে আমরা বললাম যে, তো ফার্স্ট অফ অল এই t1 টা কি, আমরা 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 কি বললাম যে দুটো কার্ভ আছে আর এই দুটো কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে t1 আর এটা হচ্ছে t2, এই ট্যানজেন্ট ভেক্টর গুলো t1 আর t2। তো আমরা তাহলে t1 কে যদি ধরো এইটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ডিরেকশন আর ডিরেকশন, তো t1 I can write this as an infinitesimal vector যেটা এই ডিরেকশনে আছে। So let's just call it as dx1 আর t2 এটা হচ্ছে dx2। dx1 dx2 মানে দুটো ভেক্টর, একটা এই ডিরেকশনে dx1 টা, এই ডিরেকশনে dx2 টা। জাস্ট এটা ইনফাইনিটেসিমাল একটা ভেক্টর লিখলাম যেটা ওদিকে আছে। ঠিক আছে, তাহলে আন্ডার এন্ড সাপোজ আমি বার করতে চাই হোয়াট ট্রান্সফরমেশন, সো আমি আন্ডার ট্রান্সফরমেশন dx1 mu এটা হয়ে যাবে সাম ট্রান্সফরমেশন, let's write this transformation as some lambda mu nu dx1 prime mu is dx1 nu 1। তো ধরো এটা হচ্ছে ট্রান্সফরমেশনটা, আমি এই ল্যামডাটা বার করতে চাই, কি কি ট্রান্সফরমেশন হবে যেটা করলে এই জিনিসটা ইনভেরিয়েন্ট থাকবে। তো আচ্ছা ঠিক আছে, এটা করার আগে সো দেন এই dx এর টার্মসে যদি আমি এই ট্যানজেন্ট ভেক্টরটা লিখি তাহলে আমি কি লিখতে পারি? তো আমি লিখতে পারি ট্যানজেন্ট এই cos আলফা কে লিখতে পারি এইভাবে। Actually আমরা we can also write it in this form, যদি if you want we can write, যদি আমরা ধরো এখানে একটা এই কার্ভ কে প্যারামিটারাইজ করলাম lambda 1 দিয়ে আর এই কার্ভ কে প্যারামিটারাইজ করলাম lambda 2 দিয়ে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট কে লিখতে পারি dx1 d lambda 1 আর dx2 d lambda 2। So then in that case we can also write this as dx1
d lambda 1 times dx2 d lambda 2 over mod dx1 d lambda 1 times dx2 d lambda 2. You can write like this also. ঠিক আছে, আর যদি এটা আমরা এটা ইউক্লিডিয়ান স্পেস, সো আই ক্যান অলসো রাইট দিস থিং, যেটা যেটা আমি লেটস রাইট it t1 dot t2 over mod t1 mod t2. We can also write this as t1 I t2 j delta ij, এটা ডট প্রোডাক্ট, আর নিচে হচ্ছে t1 I t1 I times t2 I t2 I t2j t2j, রাইট? এটাই তো মড মানে, ইজ ইট ওকে? স্যার স্কোয়ার রুটের মধ্যে কি লিখেছেন একবার বলবেন? ও হ্যাঁ, এই যে মড t1 কে লিখেছে, মড t1 টা হচ্ছে t1 I t1 I, আর মড t2 টা হচ্ছে t2 I t2j t2j। এখানে যে সাম আছে, এখানে জাস্ট লেংথটা লিখেছি, লেংথ। ওকে স্যার। তো যদি এটা যদি এটা আমরা কি চাই, আমরা চাইছি যে যখন ট্রান্সফরমেশনটা হবে এই রেশিওটা ইনভেরিয়েন্ট থাকবে। তো যদি রেশিওটা ইনভেরিয়েন্ট হয় তার মানে এটা কি হতে হবে, তাহলে একমাত্র হতে পারে যদি ওপর থেকে একটা ফ্যাক্টর আসে ট্রান্সফর্ম করার পরে, যেটা নিজের সঙ্গে কেটে যায়, তাই না? আর তো কোনোভাবে হতে পারে না যে তোমার যে উপরে যখন তুমি ট্রান্সফরমেশনটা করলে তখন নতুন যে ট্রান্সফর্ম ভেক্টরটা আছে সেখান থেকে উপর থেকে একটা ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরটা নিচের সঙ্গে কেটে যেতে হবে, রাইট? তো তার মানে যদি আমি এটাকে প্রাইমে চলে যাই, তো প্রাইমটা শুড বি সামথিং লাইক দিস, যে ল্যামডা আই আলফা t2 t1 prime. So what I'm saying is that so if we want this to be so we want to look at the coordinate transformation such that যখন আমি নতুন কোঅর্ডিনেটে যাব এই রেশিওটা এক থাকবে। So let's say that t2 prime বা t1 prime I is some transformation যেটা আমরা করলাম lambda 1 lambda I j tj বা t1 lambda 1 alpha t alpha prime, এটা প্রাইম থেকে আনপ্রাইমডে যাচ্ছে, প্রাইম থেকে আনপ্রাইমডে যাচ্ছি ধরো। and same ট্রান্সফরমেশনটা আমরা করব আর এটা হচ্ছে t prime I 2 some lambda I beta t beta 2, okay? আর এই ট্রান্সফরমেশনটা it is being done at the point xp, মানে এই ট্রান্সফরমেশনটা xp তে হচ্ছে, কারণ আমরা এই যে দুটো ভেক্টর আছে সেটা এই পয়েন্টে আছে, এই দুটো ভেক্টর এই পয়েন্টে আছে। তো এই ট্রান্সফরমেশনটা ইন জেনারেল x এর উপর ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? এই ট্রান্সফরমেশনটা ইন জেনারেল x এর উপর ডিপেন্ড করতে পারে। তো আমরা কি করছি, আমরা x থেকে x প্রাইম কোঅর্ডিনেটে যাচ্ছি। তো x থেকে x প্রাইম কোঅর্ডিনেটে গেলে তোমার dx প্রাইম এই জিনিসটা হবে del x প্রাইম I, dx প্রাইম I টা হচ্ছে del x প্রাইম I dx আলফা del x আলফা dx আলফা, ঠিক আছে? তো এইভাবে ট্রান্সফর্ম করছে। তো এই ট্রান্সফরমেশনটা আমরা বার করতে চাই, কোন ট্রান্সফরমেশন করলে dx প্রাইম I dx আলফাটা কি হলে এই জিনিসটা হবে, যেটা হচ্ছে তোমার এই রেশিওটা ইনভেরিয়েন্ট থাকবে, ঠিক আছে? তো কোন ট্রান্সফরমেশন করলে রেশিওটা ইনভেরিয়েন্ট থাকবে। যদি আমরা রোটেশন করতাম তাহলে এই ট্রান্সফরমেশনটা কি হতো, যদি রোটেশন করতাম বা রোটেশন করলে এই ট্রান্সফরমেশনটা হতো জাস্ট তোমার অর্থোগোনাল ম্যাট্রিক্স, রাইট? অর্থোগোনাল কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, রাইট? যদি রোটেশন করতাম তাহলে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে হবে। এবার আমরা জিজ্ঞেস করছি যে অর্থোগোনালের জায়গায় কি ট্রান্সফরমেশন করলে ওটা এই অ্যাঙ্গেল মানে এই রেশিওটা প্রিজার্ভ থাকবে, কিন্তু নিউমারেটর আর ডিনোমিনেটর সেপারেটলি প্রিজার্ভ থাকবে না, ঠিক আছে? সো তাহলে নাও লেটস লুক এট হোয়াট হ্যাপেন্স। সো t1 prime dot t2 prime over mod t1 prime times mod t2 prime, এই জিনিসটা হচ্ছে t1 prime I t2 prime j delta ij over t1 I t1 prime I t1 prime I square root times t2 prime j t2 prime j square root, okay? তো এটা যদি বসিয়ে দিই then we'll get lambda
I alpha lambda j beta T1 alpha T2 beta delta ij, এটা উপরেরটা, আর নিচে হবে sum over I lambda I alpha lambda j lambda I beta, ঠিক আছে, T1 alpha T1 beta times নিচে আরেকটা স্কয়ার রুট আছে, সেটা হচ্ছে lambda alpha j lambda beta j T2 alpha T2 beta. T2 beta. এটা ডিনোমিনেটরে। Is it okay? সেকেন্ডারি ক্ষেত্রে আলফা বিটা ইন্ডেক্সটা চেঞ্জ করে দিন, কারণ আলফা বিটা তার ক্ষেত্রে ডামি ইন্ডেক্স। ঠিক আছে, এবার এটা এটা আমরা কি চাই, এটা আমরা চাইছি যে দিস শুড বি ইকুয়াল টু, মানে দিস শুড বি ইকুয়াল টু T1 alpha T1 T2 beta delta alpha beta over square root of T1 alpha বা T1 gamma T1 gamma times square root of T2 lambda T2 lambda sum over gamma sum over lambda. এটা আমরা চাইছি, this should be equal to this, ঠিক আছে। কিন্তু এগুলো তো ম্যাট্রিক্স, উপরে একটা ম্যাট্রিক্স আছে, নিচে একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, তো এটা কাটবে কি? তো এটা যদি হতে হয় তাহলে তো উপরে নিচেটা কাটতে হবে, যে স্কয়ার রুটের মধ্যে যে ল্যামডা ল্যামডা আছে আর উপরে ল্যামডাটা কেটে যেতে হবে, কিন্তু সেটা তো জেনারেলি তো ম্যাট্রিক্স আছে, তো ম্যাট্রিক্স তো এরকম করে কাটবে না, তো এটা অনলি কাটতে পারে যদি এই জিনিসটা হয়, যে ল্যামডা আই আলফা ল্যামডা জে বিটা ডেল্টা আই জে, এটা যদি সাম ফাংশন, জাস্ট ইট ক্যান বি আরবিট্রারি ফাংশন অফ ডেল্টা আলফা বিটা, মানে জেনারেল যদি একটা উপরে একটা ম্যাট্রিক্স আছে, নিচে একটা ম্যাট্রিক্স আছে, নিচে স্কয়ার রুট অফ মধ্যে দুটো ল্যামডা ম্যাট্রিক্স আছে আর ওদিকে দুটো ল্যামডা ম্যাট্রিক্স আছে, রাইট? তো এটা আমরা চাইছি কিভাবে, আমরা চাইছি যে উপরেরটা ইনভেরিয়েন্ট আর নিচেটা ইনভেরিয়েন্ট না হোক, কারণ উপরেটা ইনভেরিয়েন্ট নিচেটা ইনভেরিয়েন্ট কিভাবে হবে আমরা জানি, সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে যদি আমরা ধরে নিই একটা সলিউশন হচ্ছে যে ল্যামডা আই আলফা ল্যামডা জে বিটা ডেল্টা আই জে, যদি আমরা এটাকে জাস্ট ডেল্টা আলফা বিটা করে দিই, এটা যদি করে দিই তাহলে উপরেরটাও ইনভেরিয়েন্ট থাকবে, নিচেরটাও ইনভেরিয়েন্ট থাকবে, আর এটাই হচ্ছে রোটেশন, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে রোটেশন, যে ল্যামডা আই আলফা ল্যামডা জে বিটা ডেল্টা আই জে যদি ডেল্টা আলফা বিটা হয়ে যায় তাহলে উপরের আর নিচেরটা জাস্ট ডেল্টা আলফা বিটা হয়ে যাবে, আর সেখান থেকে এটা দিস ইজ রোটেশন, ঠিক আছে। তো ওয়ান সলিউশনটা হচ্ছে এটা, এন্ড দিস ইজ রোটেশন, ওকে, বাট উই ওয়ান্ট মোর জেনারেল সলিউশন, এন্ড দ্য মোর জেনারেল সলিউশন যদি উপর নিচেটা কাটতে হয় ইজ দিস, যে ইট হ্যাজ টু বি ডেল্টা আলফা বিটা টাইমস আ ফাংশন, বিকজ যদি ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স কিছু একটা হতো তাহলে ম্যাট্রিক্স উপর নিচে থেকে কাটতে পারবে না, কারণ ম্যাট্রিক্সে তো সাম আছে, হ্যাঁ, তো সো দিস হ্যাজ টু বি অফ দিস ফর্ম, যে এফ অফ এক্স টাইমস ডেল্টা আলফা বিটা, বিকজ উপরে ডেল্টা আলফা বিটা তো চাই, নাহলে তো উপরে এই রেশিওটা উপরে ডেল্টা আলফা বিটা থাকবে না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবং নিচের সঙ্গে কাটতে হবে, ওটা তবেই হবে যদি যে সামনে যে ফ্যাক্টরটা আছে সেটা সাম এনি ফাংশন অফ এক্স হয়, তাহলে ওই উপরে তাহলে কি হবে, তো নিচে থেকে একটা স্কয়ার রুট অফ এফ আসবে, সেটা এফ হয়ে যাবে আর উপরে এফ থেকে কেটে যাবে। স্যার ফাংশন অফ এফ হওয়াটা কেন ইম্পর্টেন্ট বলুন একবার। না, ওটা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু মানে ওটা ম্যাট্রিক্স হলে হবে না, সেটাই পয়েন্টটা, মানে আমরা ওই যে উপরেরটা যেটা আছে না, এই যে উপরেরটা, ওখানে তো আমরা চাইছি সামথিং টাইমস ডেল্টা আলফা বিটা হোক, না হলে তো ওই টি ওয়ান আলফা টি টু বিটা ডেল্টা আলফা বিটা আসবে না,
রাইট, বিকজ এটা ইকুয়াল টু এটা চাই। তো দুটো জিনিস হতে হবে, একটা তো ল্যামডা উপর নিচে কাটতে হবে, কিন্তু শুধু কাটলে হবে না, যে তোমার ওই ল্যামডা আই আলফা ল্যামডা জে বিটা ডেল্টা আই জে তার জায়গায় ডেল্টা আলফা বিটা আসতে হবে, বুঝতে পারছো? কিন্তু যদি এটা যদি ডেল্টা আলফা বিটা হয় তাহলে তো জাস্ট যদি ডেল্টা আলফা বিটা করে দিতাম তাহলে তো রোটেশনই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা চাইছি যে ওটা আরো জেনারেল কি হতে পারে, যেখানে ওপর ডিনোমিনেটর আর নিউমারেটর দুটো সেপারেটলি মানে সেম নয়। তাহলে জাস্ট ডেল্টা আলফা বিটা করলে হবে না, তাহলে আর কি করা যেতে পারে, একটা ফাংশন অফ এক্স ঢুকিয়ে দিতে পারি। কারণ ফাংশন অফ এক্স হলে কি হবে, যে ওপর নিচে থেকে ফাংশনটা কেটে যাবে, এফ অফ এক্স ওপরে এফ অফ এক্স নিচে স্কয়ার রুট অফ এক্স স্কয়ার রুট কেটে যাবে, এন্ড দেন ইট উইল বি ইনভেরিয়েন্ট। ইজ ইট ওকে? Yes, sir. Okay. So therefore, what we see here is that lambda I, so we want to, so we are looking for a transformation. So a lambda I alpha ta ki chilo, lambda I alpha was actually del xi prime del x alpha, eta hocche ei transformation ta. So we went from xi prime to x alpha, or dxi prime is equal to del x prime I del x alpha dx alpha, and this quantity is what we call lambda I alpha. Okay, so what we are demanding is that the transformation should be such that del x prime I, so we are looking at transformation from x prime I to x, such that del x prime I del x alpha times del x prime j del x beta times delta ij should be equal to any arbitrary function of x times delta alpha beta. So this is the transformation we are looking for. So এই যে এটাকে সলভ করলে যে any x prime of x which satisfies this equation is what we call a conformal transformation. This is a Euclidean conformal transformation, মানে যেটা Euclidean space এ Euclidean conformal transformation. ঠিক আছে? আর লরেন্জিয়ান মানে যেটা আমরা কনফর্মাল ট্রান্সফরমেশন বলবো, সেটা আমরা তো ইউক্লিডিয়ান স্পেসে কাজ করছি, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে মিনকস্কি স্পেসে। তো মিনকস্কি স্পেসে সেম ডেফিনিশন, জাস্ট ডেল্টা আই এর জায়গায় মিনকস্কি ম্যাট্রিক্সে থাকবে। তো আমরা যেটাকে কনফর্মাল ইনভেরিয়েন্স কনফর্মাল ট্রান্সফরমেশন বলবো, সেটা হচ্ছে del x prime mu del x nu del x alpha del x prime nu del x beta times eta mu nu equal to any function of x times eta mu eta alpha beta. So this is the conformal transformation in Lorentz in Minkowski space. So this is Minkowski space conformal transformation. এবার মনে রাখো যে যদি fx টা 1 হতো তাহলে এটাই হচ্ছে তোমার জেনারেল লরেন্জ বা পয়েন্টকারে ট্রান্সফরমেশন, যদি মিনকস্কি যদি এটা 1 হতো। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখানে জাস্ট 1 এর জায়গায় what we have done is that we have said that the under this transformation তাহলে লরেন্জ ট্রান্সফরমেশন হচ্ছে যেটার আন্ডারে তোমার ইটা মিউটা চেঞ্জ হয় না, তাই না? আর কনফর্মাল ট্রান্সফরমেশন হচ্ছে যার আন্ডারে ইটা মিউটা চেঞ্জ হয় আপ টু আ ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা লোকাল ফাংশন অফ এক্স হতে পারে। তো এটা করলে দুটো কার্ভ তার অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকে, কিন্তু যদি এফএক্স টা 1 না হয় তাহলে এটা লেংথটা প্রিজার্ভ থাকবে না, কিন্তু অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকবে। সো এনি কোয়েশ্চেনস? স্যার এই যেটা আরেকবার বলুন না, এফএক্সটা 1 হলে তো সিম্পল লরেন্স ট্রান্সফরমেশন হয়, লরেন্জ আর হ্যাঁ, আর এখানে কি পয়েন্টকারে ট্রান্সফরমেশন, যে ইন জেনারেল পয়েন্টকারে ট্রান্সফরমেশন হবে। পয়েন্টকারে মানে ট্রান্সলেশন হতে পারে, যদি x প্রাইম ইকুয়াল টু x প্লাস কনস্ট্যান্ট হয় তাও এটা ট্রু হবে, যদি fx টা 1 হয়। তো আমি বলছি যদি if fx is equal to 1, this means যে del x prime mu del x alpha del x prime nu del x beta eta mu nu is equal to eta alpha beta, এটা হচ্ছে লরেন্জ বা পয়েন্টকারে ট্রান্সফরমেশন। এটা পয়েন্টকারে ট্রান্সফরমেশন ট্রু হয়, মানে লরেন্জ ট্রান্সফরমেশন করো বা পয়েন্টকারে ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন করো, ওটার আন্ডারে এটা ট্রু হয়। হ্যাঁ, তো তার জেনারেলাইজেশন করলাম আমরা, যেখানে ওটা দিস ইজ পয়েন্টকারে। ওকে, তাহলে একটা জেনারেল কনফর্মাল ট্রান্সফরমেশন আর একটা পয়েন্টকারে ট্রান্সফরমেশন কি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে পারে, মানে কোনো সিস্টেমের জন্য, কোনো ল্যাগ্রাঞ্জিয়ানের জন্য? মানে না, যদি দুটোই থাকে সেটাকে আমরা কনফর্মাল ফিল্ড থিওরি বলবো।
ও ওকে 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 হ্যাঁ, যদি যদি এটা ট্রু হয় ফর for both fx equal to 1 and fx not equal to 1, then we call it a conformal transformation. তো fx equal to 1 টা স্পেশাল কেস, যেখানে ওটা যেখানে যেখানে জাস্ট এটাই যে del x prime mu equal to eta alpha beta। তো এটার সলিউশন হচ্ছে পয়েন্টকারি ট্রান্সফরমেশন। এটা তুমি যদি বলো যে এটা কোন ট্রান্সফরমেশনটা এটা হয়, এইটা মিনো এক থাকে, সেটা হচ্ছে পয়েন্টকারি ট্রান্সফরমেশন। মানে এই ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে, মানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে পয়েন্টকারি ট্রান্সফরমেশন। ঠিক আছে? হ্যাঁ স্যার ওকে ওকে ওকে, জাস্ট আর তো এটার আন্ডারে তার মানে হোয়াট ক্যান বি সে, সো ফর একটা এক্সাম্পল কি হতে পারে, একটা এক্সাম্পল হচ্ছে যদি ধরো আমি জাস্ট করলাম স্কেলিং, মানে কনস্ট্যান্ট ফ্যাক্টর দিয়ে জাস্ট এটা করলাম, ঠিক আছে? তাহলে dx prime mu টা কি হচ্ছে? এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার টাইমস dx mu, রাইট? তো এখানে আমি বলতে পারি যে ইটা মিউ নিউ কি হলো, ইটা মিউ নিউ গোস টু ল্যামডা স্কোয়ার ইটা মিউ। তো মোর জেনারেলি এটা তো ল্যামডার জন্য হলো, কিন্তু মোর জেনারেলি যদি f of x থাকে তার মানে আমরা বলবো যে dx prime mu at under a conform, so under conformal transformation তো আমি এটা যে দেখালাম এটা একটা এক্সাম্পল দেখালাম, যেখানে ওই তোমার এটা 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 তো লরেন্স ট্রান্সফরমেশন নয়, কারণ তুমি x prime mu কে জাস্ট কনস্ট্যান্ট দিয়ে x mu করে দিচ্ছ। লরেন্স ট্রান্সফরমেশন নয়, কারণ এটা ইনভেরিয়েন্ট থাকে না, এই লাইন এলিমেন্টটা ইনভেরিয়েন্ট থাকছে না, কিন্তু এটা ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো আন্ডার কনফর্মাল ট্রান্সফরমেশন কি হবে, যে del x prime mu del x mu eta mu nu, this should become some function, মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার this becomes del x prime mu del x alpha del x prime nu del x beta times dx alpha dx beta times eta mu nu, and this is equal to by definition এই এটাকে নিলে এই জিনিসটা হলো eta alpha beta times f of x times dx alpha dx beta, right? It is fine. তার মানে লরেন্স কনফর্মাল ট্রান্সফরমেশন হচ্ছে যে ট্রান্সফরমেশন আন্ডারে এই লাইন এলিমেন্টটা ইনভেরিয়েন্ট থাকে না, কিন্তু আপ টু আ লোকাল স্কেলিং ফ্যাক্টর। এটা একটা লোকাল স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং মানে স্কেল করছে, একটা ওভারঅল স্কেল ফ্যাক্টর, কিন্তু লোকাল মানে এটা ফাংশন অফ এক্স, মানে কনস্ট্যান্ট নয়, একটা লোকাল স্কেলিং ফ্যাক্টর দিয়ে লাইন এলিমেন্টটা চেঞ্জ হলো। তো এটা দেখো একটা প্রপার্টি আছে, তার মানে তোমার আমরা কি হচ্ছে, তার মানে আন্ডার কনফর্মাল ট্রান্সফরমেশনস line element is not preserved, but it's not preserved, but changes by a local factor, but changes by a factor, by a local factor. Local factor মানে function of x, ঠিক আছে? কিন্তু আমরা চাইবো অ্যাটলিস্ট যে যে এই যে লাইন এলিমেন্ট প্রিজার্ভ হলো না, কিন্তু আমরা এটা চাইবো যে যেটা যেটা আমরা ফিজিক্যালি দেখি, ফিজিক্যাল এই যে চাইবো যে এই ট্রান্সফরমেশন আন্ডারে অ্যাটলিস্ট উই উড লাইক টু সি দ্যাট স্পেস লাইক ইভেন্টস গুলো স্পেস লাইকই থাকুক, আর টাইম লাইক ইভেন্টস গুলো টাইম লাইকই থাকুক, ঠিক আছে? তো সেটা যদি করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে f of x টা পজিটিভ ফাংশন, পজিটিভ। এটা জাস্ট যদি পজিটিভ নিয়ে নিই তাহলে স্পেস লাইক ইভেন্টসটা স্পেস লাইকই থাকবে, কারণ যদি f(x) এর নেগেটিভ হয়ে যেত, মানে ধরো কোনোটা পয়েন্টে যদি নেগেটিভ হয় তাহলে f of x টা যেখানে নেগেটিভ সেখানে তো স্পেস লাইক আর টাইম লাইক ইভেন্ট উল্টো হয়ে গেল একটা কোঅর্ডিনেট চেঞ্জ করলে। সো জাস্ট ফর দ্যাট লেটস কিপ ইট পজিটিভ, এন্ড দ্যাট মিন্স আমরা এই f of x আমরা f স্কয়ার অফ x করে লিখবো, মানে সো দ্যাট ওটা পজিটিভ থাকে। সো উইল রাইট ইট অ্যাজ g, উইল রাইট ইট অ্যাজ আ পজিটিভ কোয়ান্টিটি, সো উইল রাইট অ্যাজ g স্কয়ার অফ x, ঠিক আছে? So this is just to so that this is, or you can just call it f of x, but remember this positive, that's all.
Okay. So actually you can think of it like this. এই যে আমরা কি পেলাম? আমরা পেলাম যে lambda mu alpha times lambda nu beta times eta mu nu equal to f of x times sorry, one more point. এই যে light like elements are preserved, right? তার মানে যদি dx স্কয়ারটা 0 হয়ে যায় সেটা ওই কোঅর্ডিনেট সিস্টেমেও 0 হয়ে যাবে, ঠিক আছে? it remains the same. So light like টা প্রিজার্ভ থাকছে, আর যদি fx টা পজিটিভ নিয়ে নাও তাহলে স্পেস লাইক আর টাইম কজাল স্ট্রাকচারটা এক থাকছে। তার মানে যদি এটা পজিটিভ নিয়ে নাও আমরা বলতে পারি যে কজাল স্ট্রাকচারটা এক থাকছে। causal structure is same even though এটা লরেন্স ট্রান্সফরমেশন নয়, but causal structure is same. যেটা লাইট লাইক সে লাইট লাইকই থাকবে, মানে যে পার্টিকুলার ভেলোসিটি স্পিড থেকে কম সেটা কনফর্মাল ট্রান্সফার করলে স্পিড থেকে কমই থাকবে, যেটা স্পেস লাইক সেপারেটেড পয়েন্ট সেটা স্পেস লাইকই থাকবে, আর যেগুলো লাইট লাইক সেপারেটেড সেগুলো লাইট লাইকই থাকবে, বাট ইটস নট এ লরেন্স ট্রান্সফরমেশন। এটা লোকাল স্কেলিং হচ্ছে জিনিসটা। ওকে, so this is what we had written. Or since it's a positive quantity, now actually we can from here we can find out something that we can now, since fx is a positive quantity and fx is not 0, যদি fx is 0 হয়ে যায় তাহলে তো পুরোটা 0, so fx is not 0, so then we can write this as lambda mu alpha by square root of f times lambda nu beta by square root of f times eta mu nu equal to eta alpha beta. We can write it like this. Just আমি square root of fx দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? বিকজ fx হলো পজিটিভ কোয়ান্টিটি, তো স্কয়ার রুট করলে পজিটিভই থাকছে, মানে ইমাজিনারি থাকবে না, ইমাজিনারি হবে না। হ্যাঁ, তো তাহলে এবার দেখো এই ট্রান্সফরমেশন এক্স্যাক্টলি লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা মিউ আলফা ফর এ কনফর্মাল ট্রান্সফরমেশন ইজ জাস্ট আ ল্যামডা এল মিউ আলফা টাইমস স্কয়ার রুট অফ এফ অফ এক্স, যেখানে ল্যামডা এলটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, right? Because এই ট্রান্সফরমেশনটার সলিউশন হচ্ছে লরেন্স মেট্রিসেস, ল্যামডা মিউ আলফা ইকুয়াল টু লরেন্স মেট্রিসেস, তাই না? আমরা এটা তো তোমরা স্পেশালিটি করেছো, এটাই তো লরেন্স ট্রান্সফরমেশন। তো তার মানে আমরা বলতে পারি এটা সলিউশন আমরা জানি লরেন্স ট্রান্সফরমেশন, তো তার মানে আমরা বলতে পারি যে ল্যামডা মিউ আলফা যে কনফর্মাল ট্রান্সফরমেশন ইজ আ লরেন্স ট্রান্সফরমেশন টাইমস আ ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরটা অফ কোর্স ডিপেন্ড করতে পারে কোন লরেন্স ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করছে, সো ইট ক্যান অ্যাকচুয়ালি বি আ ফাংশন অফ এল অলসো, মানে তুমি কোন ট্রান্সফরমেশন করছো তার উপর ডিপেন্ড করছে, সো ইট কুড বি আ ফাংশন অফ এল, right? Because you can have different functions for different Lorentz transformations. Okay. So what is a conformal transformation then? It's a Lorentz transformation times a factor of x. So that is what it is. আমরা এটা আরো ডিটেইলে দেখবো পরে, আমি জাস্ট এখন মেনশন করছি। Is it okay? কি করলাম, কি বললাম যে সো লরেন্স, সো কনফর্মাল ট্রান্সফরমেশন হচ্ছে যে ট্রান্সফরমেশনের আন্ডারে তোমার এই অ্যাঙ্গেলটা, মানে এটা জিওমেট্রিক মিনিং হচ্ছে সেটা যে তোমরা যেটা আমরা নরমালি যেটাকে রোটেশন আর ট্রান্সলেশন করি, সেটার আন্ডারে দুটো ভেক্টরের লেংথও প্রিজার্ভ থাকে এবং অ্যাঙ্গেলও প্রিজার্ভ থাকে, কিন্তু কনফর্মাল ট্রান্সফরমেশনে যেটাতে শুধু অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকবে, লেংথ থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেটাকে আমরা এইভাবে বললাম যে এই রেশিওটাকে ইনভেরিয়েন্ট থাকতে হবে, কারণ এই রেশিওটা হচ্ছে কস অফ আলফা। হ্যাঁ, আর সেখান থেকে আমরা পেলাম যে এটা জেনারেল সলিউশন হচ্ছে যদি এটা এইভাবে যায় যে এফ অফ এক্স টাইমস ডেল্টা আলফা বিটা, আর যদি এফ অফ এক্স টা 1 হয় তাহলে সেটাই হচ্ছে তোমার রোটেশন যদি ইউক্লিডিয়ান স্পেস হয়। হ্যাঁ, আর তারপরে আমরা এটাকে মিনকস্কি স্পেসে যদি যাই জাস্ট ওই ডেল্টা আলফা বিটাটা ইটা মিউ নিউ হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। তারপরে আমরা বললাম যে আমরা এফ অফ এক্স টাকে পজিটিভ নেব so that এই causal স্ট্রাকচারটা চেঞ্জ না হয়। causal স্ট্রাকচার চেঞ্জ মানে হচ্ছে যেটা টাইম ল্যাগ সেটা টাইম ল্যাগই থাকবে, যেটা স্পেস ল্যাগ সেটা স্পেস ল্যাগই থাকবে, যেটা লাইট ল্যাগ সেটা লাইট ল্যাগই থাকবে। তো তাই জন্য এফ অফ এক্স টা যদি পজিটিভ হয়ে যায় তাহলে লাইট লাইক টাইম লাইক আর স্পেস লাইক সেপারেশন গুলো লাইট লাইক টাইম লাইক আর স্পেস লাইকই থাকবে। আর তারপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে
যে তাহলে এই সলিউশন এই ইকুয়েশনটাকে আমরা যদি ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ fx করে দিই, then from there we can actually say that a conformal transformation is a Lorentz transformation times some local factor. Okay. Sir, why this locality is so important? No, locality is so important ব্যাপার না, মানে this is the most general solution to this thing. If you want this ratio to be invariant, this is what you have. That's এখানে local মানে just it's a function of that point. তুমি যে পয়েন্টটা করছো সেই ফাংশন ওই পয়েন্টের ফাংশন। It is not a matter of importance. This is the definition of conformal transformation. Okay, sir. Okay, so so now when you do এমনি যখন পয়েন্টারের ট্রান্সমিশন লরেন্স ট্রান্সমিশন করছিলে তখন তোমরা আই থিঙ্ক বা রোটেশন করছো তখন ইনফাইনিটেসিমাল ট্রান্সমিশনটা খুব ইম্পর্টেন্ট হয়, সেটা আই থিঙ্ক তোমরা হয়তো করেছো কোয়ান্টাম ফিল্ড থিওরিতে বা স্পেশাল অ্যাক্টিভিটিতে। তো ওই infinitesimal transformationটা is very important thing to study, and so we will now look at infinitesimal Lorentz transform conformal transformations. মানে এই যে রিলেশনটা দেখেছি আমরা, এই রিলেশনটা এটা তো একটা জেনারেল ফাইনাইট ট্রান্সফরমেশনের জন্য ছিল। আমরা এখন দেখছি যে সাপোজ আমি একটা স্মল কনফর্মাল ট্রান্সফরমেশন করি, স্মল মানে সো স্মল কনফর্মাল ট্রান্সফরমেশন মানেটা কি হবে, যে তোমার যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে ডেল এক্স প্রাইম মিউ ডেল এক্স আলফা, এটা হবে আইডেন্টিটি প্লাস আ স্মল প্লাস সামথিং স্মল, সো plus some small transformation. So we can so what we mean is that so we want to find solutions to this. So we want to, let's say x prime to x. So we take a small transformation, tar mane we take x prime mu equal to x mu plus some small function. This small function can be a function of x, it need not be a constant, but it's small. And for this we want to find solutions to this equation. এটাকে বলবো ইনফাইনিটেসিমাল ট্রান্সফরমেশন, সলিউশনস টু দিস ইকুয়েশন, এই যেটা লিখেছি। ওকে, so conformal transformation মানেটা কি ছিল? Conformal transformation those transformations which satisfy this equation. Okay, the del x prime mu del x nu del x beta eta mu nu equal to f of x eta alpha beta. Okay, what we will now do is we'll try to solve this equation, but we want to find x prime as a function of x such that এটা true হয়, those transformations such that what functions of x will have this property যে it is a local factor of, we know যে একটা সলিউশন হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন বা পয়েন্টার ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে ল্যামডা লরেন্স মিউ নিউ এক্স নিউ প্লাস সাম কনস্ট্যান্ট which is let's say b mu. এটা একটা সলিউশন এটার, আর এটা করলে f of x টা 1 হবে, ঠিক আছে? কিন্তু আমরা চাই যে আর কি ট্রান্সফর্ম হতে পারে এই ফর্মে যেটা এই ইকুয়েশন সলভ করবে for fx not equal to 1. So we want to solve this for fx not equal to 1. All right, so what we do is that we first look for infinitesimal transformations, infinitesimal conformal transformations. একটু জাস্ট উপরে তুলবেন, জাস্ট লাস্ট লাইন। হ্যাঁ ওকে। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে, এটা তো ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে সলিউশন বার করতে চাই যে কিরকম ট্রান্সফরমেশন করলে এই ইকুয়েশন স্যাটিসফাই হবে, যে ডেল এক্স প্রাইম মিউ ডেল এক্স আলফা ডেল এক্স প্রাইম মিউ ডেল এক্স বিটা ইটা মিউ নিউটা হবে f of x টাইমস ইটা আলফা বিটা। ঠিক আছে, কিরকম ট্রান্সফরমেশন করলে এই জিনিসটা ট্রু হবে। তো যদি fx টা 1 হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে এই পয়েন্টারের ট্রান্সফরমেশন, তো সেটাই আমি এখানে লিখেছি, যদি fx টা 1 হয়
এই ল্যামডা এল মানে হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, ওই লরেন্স ম্যাট্রিক্সটা। সো এটা মিউ নিউ টাইম প্লাস বিম, বিম এটা সাম কনস্ট্যান্ট। So this is Lorentz, this is point, this is translation. So this এটার জন্য এটা ট্রু হবে, but for fx equal to 1. But now we want it for general f বা fx not equal to 1, তার জন্য কি হতে পারে? So তার একটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে যেগুলো হচ্ছে ইনফাইনাইটেসিমাল কনফর্মাল ট্রান্সফরমেশন। তো যেটা স্মল ট্রান্সফরমেশন মানে আইডেন্টিটি থেকে একটু বেশি, হ্যাঁ, তো সেরকম ট্রান্সফরমেশন, ওরকম ট্রান্সফরমেশনের উপরে আমরা রেস্ট্রিকশন দেখতে চাই। তো তার মানে we are looking for transformations of this type. X prime mu is x mu plus epsilon mu as a function of x. যেখানে epsilon mu small, এবার epsilon mu is a function of x, কিন্তু epsilon mu small মানেটা কি? তার মানে যদি তুমি এটাকে টেলর এক্সপ্যান্ড করো, তাহলে টেলর এক্সপ্রেশন করলে প্রত্যেকটা কোফিশিয়েন্ট স্মল, ঠিক আছে? এটাতে ফাংশন অফ x হতে পারে, কিন্তু টেলর এক্সপ্যানশনে প্রত্যেকটা কোফিশিয়েন্ট স্মল। ওকে, এটা হচ্ছে তার মানে epsilon mu x মানে হচ্ছে স্মল চেঞ্জ। So তাহলে then what is del x prime mu del x alpha? So this will be delta mu alpha plus del alpha epsilon mu, right? This is the case. And similarly, what is del x prime nu del x beta? It will be delta nu beta plus del beta epsilon nu, right? Eta hocche these are the two matrices. Now we just substitute it into this equation, ঠিক আছে? So what will you get? You will get delta mu alpha plus del alpha epsilon mu times delta nu beta plus del beta epsilon nu eta mu nu equal to some function of x times eta alpha beta, right? এবার দেখো যেহেতু এপসাইলনটা স্মল, তার জন্য এফটাও স্মলই হবে, কিন্তু এফটা 1 প্লাস স্মল নাম্বার হবে, রাইট? বিকজ যদি এপসাইলনটা 0 হতো তাহলে এফটা 1 হতো, কারণ এটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তো এফটা একটা স্মল মানে 1 প্লাস a small number, but we'll write it as f, but remember that f is a 1 plus a small number. Okay, so now let's just solve this equation. What do you get? So and এটা আমরা ইনফাইনাইটেসিমাল লেভেল সলভ করছি, তার মানে আমরা only linear in epsilon নেব, not quadratic. So at linear level we get যে eta alpha beta plus del alpha epsilon beta plus del beta epsilon alpha equal to f of x eta alpha beta. এটা কি করলাম? এটা ইনটু এটা, এটা হলো ফার্স্ট টার্মটা, তারপরে এইটা ইনটু এইটা সেকেন্ড টার্ম, তারপরে এইটা ইনটু এটা এটা থার্ড টার্ম, আর ফোর্থ টার্মটা হচ্ছে এইটা আর এটা কোয়াড্রেটিক হয়ে গেল, স্কোয়ার হয়ে গেছে এপসাইলনে, তো ওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা লিনিয়ারাইজ ভার্সনটা দেখছি, মানে ইনফাইনাইটেসিমাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, and তাহলে now we can write this as del alpha epsilon beta plus del beta epsilon alpha equal to f of x minus 1 times eta alpha beta. ঠিক আছে, আর আমি যা বললাম যে f of x টা স্মল, তো এই জিনিসটা একটা স্মল, f of x টা 1 প্লাস সাম স্মল নাম্বার ছিল, তো আমি ওটাকে g of x বলছি, ধরো জাস্ট কল ইট g of x, this is g of x plus eta alpha beta. Is it okay? f of x আমি বলেছিলাম যে যেহেতু এটা ইনফাইনাইটেসিমাল ট্রান্সফরমেশন করছি, তো f will be 1 plus a small number, so it will be some small number, that small number we are calling g of x, is a small number. Okay, so f equal to 1 plus g, because we are doing infinitesimal transformation. Okay,
So the equation, just let me rewrite. So what you get here is del mu epsilon mu plus del mu epsilon mu is sum g of x times eta mu nu. This is the equation you get. Okay. And actually we can calculate what is g of x. So because if you take dot product on both sides, মানে eta mu nu times eta equal to g of x times d. D টা হচ্ছে dimension of space time, right? যদি দুদিকে eta mu nu মাল্টিপ্লাই করো তাহলে এখান থেকে d আসবে আর এখান থেকে এই জিনিসটা আসবে যে del mu epsilon nu plus del nu epsilon mu. Immediately we get from here যে 2 times del rho epsilon rho is equal to 2 by d is equal to g, right? কারণ এটা del mu epsilon nu eta mu nu এটা করলে জাস্ট এটা এসে যাবে, and this means that we can write this equation as del mu epsilon nu plus del nu epsilon mu is equal to 2 by d del rho epsilon rho times eta mu. Sir, what is dটা কি? dটা হচ্ছে স্পেস টাইম ডিমেনশন, মানে এটা হচ্ছে d is equal to eta mu nu eta mu nu, মানে তোমার যত ডিমেনশন আছে স্পেসে, যদি স্পেসটা 3+1 ডিমেনশনাল হয় তাহলে এটা 4 হবে dটা। বুঝতে পারলে? তো আমি এখন জেনারেল যেকোনো ডিমেনশনে কাজ করছি, d ডিমেনশন। হ্যাঁ, তো আচ্ছা, তো হয়তো আমার বলা উচিত, তো আমরা now we will work in d dimension space, d dimensions মানে সেখানে eta mu nu মানেটা কি? eta mu nu হচ্ছে এই জিনিসটা যেটা আমরা 3 ডিমেনশনে কি ছিল 1 -1 -1 -1। এবার d ডিমেনশন মানে হচ্ছে মানে -1 এমনি d - 1 খানা থাকবে আর এটা 1 এটা 1 থাকবে, ঠিক আছে? এটা তোমরা 4 ও ভাবতে পারো, কিন্তু এখানে কোথাও 4 টা দরকার নেই, মানে সব d করলে সবই সেম থাকবে। ইজ ইট ওকে? So we are মানে whatever you think of in 4 dimensions, this is also true in any d dimensions. যেখানে eta mu nu মানে হচ্ছে এটা যে একটা টাইম পার্টটা +1 বাকিগুলো সব -1, right? So this is like Minkowski space in d মানে, so that means d dimensional Minkowski space, যেখানে x0 মানে হচ্ছে ct আর x1 x2 x3 এমনি xd - 1 থাকবে। যদি d টা 4 হতো তাহলে তিনটে থাকতো x y z, কিন্তু এটা ইন জেনারেল তোমার স্পেসটা d - 1 হতে পারে। হ্যাঁ, সরি আমার বলা উচিত ছিল এটা আগে। তো সো দিস ইকুয়েশন উই ক্যান, এখানে এই যে ইকুয়েশনটা লিখেছি, এখানে কোথাও এই ডিমেনশনটা ইম্পর্টেন্ট নয়। আমি যে ইকুয়েশনটা লিখেছি সেখানে কোথাও ডিমেনশনটা ইম্পর্টেন্ট নয়, তো আমি জেনারেল d ডিমেনশন ধরে নিয়েছি, ঠিক আছে? ইনফ্যাক্ট আমরা d টা ডিফারেন্ট কেস আমরা যেটা করব মোস্টলি সেটা d = 2 তে কাজ করব। হ্যাঁ, তো তাই জন্য d টা যা কিছু হতে পারে, এনি ডিমেনশন, ওকে? আর ইটা মিনিউ মানে হচ্ছে একটা টাইম থাকবে বাকি সব স্পেস থাকবে। তো তুমি 4 ডিমেনশনাল মানে হচ্ছে একটা টাইম 3টে স্পেস, 5 ডিমেনশনাল মানে হচ্ছে একটা টাইম 4টে স্পেস, 6 ডিমেনশনাল মানে হচ্ছে একটা টাইম 5টা স্পেস এন্ড সো অন। তো 2 ডিমেনশনাল মানে একটা টাইম একটা স্পেস, এরকম করে। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার বলছি gx টা 2/d del rho epsilon rho, ওটা কি মানে ওটা কোথা থেকে পাচ্ছি সেটা বুঝতে। হ্যাঁ, তো এই যে আমি দুদিকে ইটা মিনিউ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো ইটা মিনিউ মাল্টিপ্লাই করলে ইটা মিনিউ এদিকে মাল্টিপ্লাই করলাম আর এখানে মাল্টিপ্লাই করলাম, এখানে মাল্টিপ্লাই করলাম। তো এখানে মাল্টিপ্লাই করলে ইটা মিনিউ ডেল মিউ এপসাইলন মিউ প্লাস এটা কি দেবে? এটা ডেল রো এপসাইলন রো দেবে, আর এটাও ডেল রো এপসাইলন রো দেবে, তাহলে 2 টাইমস ডেল রো এপসাইলন রো হয়ে যাবে। আর এদিকে মাল্টিপ্লাই করলে ইটা মিনিউ টাইমস ইটা মিনিউ ডি হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা হলো 2 ডেল রো এপসাইলন রো ইকুয়াল টু ডি টাইমস জিএক্স। তো ডিটাকে আমি এদিকে মানে তুমি দুদিকে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে এটা এই জিনিসটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইকুয়েশনটা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো ডিটাকে এদিকে নিয়ে আসলাম, তো জিটা হয়ে গেল 2/d ডেল রো এপসাইলন রো, আর সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এটাতে কোনো কনফিউশন হচ্ছে যে ডেল রো এপসাইলন রো কেন হবে? মানে আমি সামহাও ধরে নিলাম যে তোমরা এটা যে এটা মিনিউ ইউজ করে আমি এপসাইলন এই নিউটাকে উপরে তুলে দিয়েছি, এটা জানো তো?
হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ওকে স্যার। তো তারপরে জি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে ওইদিকে, জিটা ওখানে বসিয়ে তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। ঠিক আছে, so the equation we get here is that del mu epsilon nu plus del nu epsilon mu equal to 2 by d times del rho epsilon rho times eta mu nu। অ্যাকচুয়ালি একই জিনিস আমরা এখানে যেটা তোমরা যেহেতু জিআর করেছো, আমরা এখানে যে ইটা মিউ করেছি, আমরা এই পুরো জিনিসটা অ্যানালাইসিসটা করতে পারতাম ইন এনি মেট্রিক। হ্যাঁ, তো তখন কি হতো, এই ইকুয়েশনটা এটা হয়ে যেত, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ হয়ে যেত। আমরা সবসময় ফ্ল্যাট স্পেসে থাকবো বলে আমি আর ওটা করিনি। তো তাহলে ওখানে জাস্ট হচ্ছে এটা তো জাস্ট হ্যাঁ ডাইভারজেন্স অফ, মানে ওই যে আগের যে ইকুয়েশনটা লিখেছি ওই ইকুয়েশনটা এইভাবে লিখতে পারতাম। এইভাবে লিখতে পারতাম ইকুয়েশনটাকে। ইনফ্যাক্ট সাপোজ এই টার্মটা যদি জিরো হতো তাহলে এটাকে আমরা বলতাম কিলিং ভেক্টর ইকুয়েশন। তাই জন্য এই ইকুয়েশনটাকে বলে কনফর্মাল কিলিং ভেক্টর ইকুয়েশন, কনফর্মাল কিলিং ভেক্টর ইকুয়েশন। আর এটা সলিউশনগুলোকে বলে কিলিং ভেক্টরস, আর এটা সলিউশনগুলোকে বলে সিকেভি, কনফর্মাল কিলিং ভেক্টরস। তো স্যার এই ক্ষেত্রে কনফর্মাল কিলিং ভেক্টর থেকে যেটা কি কোনো সিমেট্রিকে সিগনিফাই করে? কি সিগনিফাই করে? কোনো সিমেট্রিকে, যেমন কিলিং ভেক্টর কোনো সিমেট্রিকে সিগনিফাই করে। হ্যাঁ, এখানে কনফর্মাল সিমেট্রিক, মানে যেখানে তোমার কিলিং ভেক্টর মানে তোমার এখানে তোমার যেটা মেট্রিকে একটা লোকাল ফ্যাক্টর দিয়ে চেঞ্জ করে, তাই জন্য কনফর্মাল কিলিং ভেক্টর বলছে। হ্যাঁ, ওই কনফর্ম মানে হচ্ছে কিলিং মানে সিমেট্রি, মানে তোমার ওই মেট্রিকটার লোকাল ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হবে, ইনভেরিয়েন্ট থাকবে না কিন্তু লোকাল ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হবে। ওকে ওকে ওকে। So this is called the conformal killing vector equation. And solutions to this are called conformal killing vectors. Killing vector এটাকে CKV বলে, conformal killing vector। ঠিক আছে স্যার, আগের পার্টটা একটু রিপিট করতে পারবেন? ওই কিলিং ভেক্টরটা, ওই পার্টটা আমি ঠিক শুনি। না, যদি এটা জিরো হতো তাহলে এটাই তোমরা যদি জিআর এর কোর্স আই থিংক দেখেছো হয়তো, তো জিআর এটা তোমার এই ইকুয়েশন যদি জিরো হতো ওই ডান দিকে, তাহলে এটাই কিলিং ভেক্টর ইকুয়েশন হতো, যেটা ওই তোমার মেট্রিককে প্রিজার্ভ করে, মেট্রিকের সিমেট্রি ডিরেকশন, যে মেট্রিক যে সিমেট্রি ডিরেকশনস গুলো। কিন্তু এখানে জাস্ট ওই ফ্যাক্টর থাকে যে সাম ফ্যাক্টর টাইমস দ্য মেট্রিক, ওটাকে বলে কনফর্মাল কিলিং ইকুয়েশন। মানে জাস্ট মেট্রিকটা প্রিজার্ভ থাকছে না কিন্তু একটা ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হচ্ছে, আর ওটা সলিউশন গুলো বলে কনফর্মাল কিলিং ভেক্টরস। So now let's just look at some examples of this. So for instance, let's look at d equal to 1. When suppose a one dimensional case. So one dimensional case of course trivial, but let's do it. So what happens in one dimension? So in one dimension তো একটাই আছে কোঅর্ডিনেট, তাহলে এটা আমি যে ওই কোঅর্ডিনেটকে যদি আমি x বলি তাহলে এটা জাস্ট হবে del 1 epsilon 1 plus del 1 epsilon 1 equal to 2 by 1 into del 1 epsilon 1 times কি বলবো eta 1 1, রাইট? আর তো কিছু নেই, del 1 epsilon 1 plus, রাইট? একটাই আছে এটা। হ্যাঁ, তো এটা জাস্ট হয়ে গেল 2 times ddx of epsilon equal to আর সাপোজ আমি যদি এটাকে এটা 1 কে +1 নিয়ে নিতাম তাহলে এটা জাস্ট হতো 2 times ddx of epsilon। তাহলে 2টা কেটে যেত, এটা কিছুই না, ট্রিভিয়াল আইডেন্টিটি, ddx equal to ddx। তার মানে in one dimension any epsilon x is a solution. So তার মানে what we can say is that in one dimension any transformation, any diffeomorphism x prime to x is a conformal transformation.
মানে এপসাইলন এর কোনো কন্ডিশন নেই, এপসাইলন এনি এপসাইলন ইজ আ সলিউশন। সো তার মানে and why is this the case? কারণ ওয়ান ডিমেনশনে মেট্রিক মানে কি, জাস্ট dx স্কয়ার। তো তুমি যদি x থেকে যে কোনো x থেকে এনি x প্রাইম করতে, এটা জাস্ট হয়ে যেত dx প্রাইম dx the whole square times dx স্কয়ার, রাইট? আর এটা তো একটা ফাংশন অফ f of x বলতে পারতাম। তো এটা কনফর্মাল ট্রান্সফরমেশন। তো any coordinate transformation is a conformal transformation. A trivial case. Any coordinate in one dimension, any coordinate transformation x to x prime is a conformal transformation, because one dimensional length মানে just dx square. So dx prime square can always written as dx prime dx the whole square times dx square. এটাকে আমি f of x বলতে পারি, and so therefore this is a conformal transformation. So it's a trivial case because one x equal d equal to 1. Is it okay? I mean just say equation is just প্রাইম স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যাঙ্গেল কি ওয়েল ডিফাইন্ড? হ্যাঁ, Means- ওয়ান ডিমেনশনাল অ্যাঙ্গুলার কিছু মানে নেই। তো আমি জাস্ট আমি জাস্ট এই ইকুয়েশন, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওয়ান ডিমেনশনে ওই কনফর্মাল ট্রান্সফরমেশনের কোনো ওই সেন্সে কোনো মানে নেই, কারণ দুটো অ্যাঙ্গেল প্রিজার্ভ। কিন্তু যদি এই ইকুয়েশন, আমি এই ইকুয়েশন সলিউশন দেখছিলাম, জাস্ট এই ইকুয়েশন সলিউশনটা, হ্যাঁ ওয়ান Okay, ডিমেনশনে। okay. হ্যাঁ, ওই অ্যাঙ্গেল সেন্সে কোনো মানে নেই, কারণ তো মানে জাস্ট একটাই ডিরেকশন আছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ কারেক্ট। বাট আই জাস্ট ওয়ান্ট টু সি হাউ টু, মানে আই ওয়ান্ট টু সি এই ইকুয়েশন সলিউশনটা কি ফর্ম নেয়। হ্যাঁ, তো যদি ওয়ান ডিমেনশন নাও তাহলে এটা জাস্ট ট্রিভিয়াল, যে যে কোনো ট্রান্সফরমেশন ইজ আ কনফর্মাল ট্রান্সফরমেশন, বিকজ এপসাইলন এর কোনো কনস্ট্রেইন্ট নেই। বাট দিস ইজ নট আ ইম্পর্টেন্ট কেস। So now let's go to d equal to 2. তার মানে ধরো মেট্রিকটা নিলাম 1 1, ইটা মিউ নিউ 1 1, ঠিক আছে? Then what happens? So let's write down the equation once more. হ্যাঁ স্যার আপনি মেট্রিকটা একটু ঠিক করে ডিফাইন করে দেবেন প্রথম থেকেই, আমরা কি সাইন ইউজ করব ওটা খুব হ্যাঁ আমি প্রবলেম তো করে। হ্যাঁ ও সরি, আপনি একদম আগে প্লাস 1 minus 1 হ্যাঁ সরি প্লাস 1 মাইনাস 1 করব। আমি মেট্রিকটা নেব স্পেসের জন্য। সো আমার কনভেনশনটা হবে টাইমটা প্লাস 1, টাইম সাইনটা হচ্ছে প্লাস 1, আর স্পেস গুলো সব মাইনাস 1, ঠিক আছে? তো তার মানে আমার মেট্রিকটা হবে প্লাস 1 আর d মাইনাস 1 খানা মাইনাস 1। ওকে, ওকে স্যার। আরেকজন কি জিজ্ঞেস করছিল একজন? স্যার হ্যালো, আমি হ্যাঁ। বলছিলাম যে ওই আপনি একটু উপরে যাবেন, একটু স্লাইড উপরে। হ্যাঁ, এই এক্স প্রাইম ব্র্যাকেটে এক্স ইজ আ কনফর্মাল, এক্স প্রাইম ব্র্যাকেটে এক্স, এটা কি বোঝাচ্ছেন এটা দিয়ে? মানে ট্রান্সফরমেশনটা, মানে আমি বলছি যে কোনো ট্রান্সফরমেশন x as a, মানে এনি x to x প্রাইম, এনি x to x প্রাইম। তো যে কোনো ফাংশন, এনি ফাংশন অফ, মানে x প্রাইম ইজ আ ফাংশন অফ x, ক্যান বি এনি ফাংশন, ইজ আ কনফর্মাল ট্রান্সফরমেশন। কারণ এপসাইলনের পরে কোনো কনস্ট্রেন্ট হয়নি, তাহলে তুমি যে কোনো x থেকে যে কোনো x প্রাইমে চলে যাও, ইটস এ কনফর্মাল ট্রান্সফরমেশন। মানে ইন দ্য সেন্স যে এই ইকুয়েশন স্যাটিসফাই করবে, ট্রিভিয়ালি স্যাটিসফাই করবে, কারণ এপসাইলনের পরে কোনো কনস্ট্রেন্টই ছিল না। হ্যাঁ, এপসাইলনের কোনো কনস্ট্রেন্টই নেই। তো তার মানে যে কোনো তার মানে x প্রাইম ইকুয়াল টু x প্লাস এপসাইলন x করেছি। তো এনি এপসাইলনের জন্য এটা ফাংশন, এটা সলিউশন, রাইট? সো দ্যাট মিন্স x প্রাইম ক্যান বি এনি ফাংশন অফ x, আরবিট্রারি ফাংশন নাও, ইট ইজ এ কনফর্মাল ট্রান্সফরমেশন। বিকজ সেটা সিম্পল ভাবে কি বোঝা যায় যে কনফর্মাল ট্রান্সফরমেশন মানে কি ছিল, যেটা মেট্রিকটা একটা ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হয়েছিল, তাই না? তো এখানে তোমার ওয়ান ডিমেনশনাল মেট্রিক তো জাস্ট dx স্কয়ার। তো তুমি এটা আরবিট্রারি কোঅর্ডিনেট চেঞ্জ করলে তোমার জাস্ট এই সামনে এই ফ্যাক্টরটা আসবে, dx প্রাইম dx দ্য হোল স্কয়ার আসবে, আর সেটাকে তুমি f of x বলতে পারো। তাহলে তো মেট্রিকটা একটা লোকাল ফ্যাক্টর দিয়ে চেঞ্জ হয়ে গেল। তো আমি বলছি যে কনফর্মাল ট্রান্সফরমেশনে কি ডেফিনেশন দিয়েছিলাম, যেখানে মেট্রিকটা ওইভাবে ট্রান্সফর্ম করে, যে ইটা মিউ নিউ গোস টু সাম, এই যে এখানে কোথায়, হ্যাঁ এই যে মেট্রিকটা f of x টাইমস দ্য মেট্রিক হয়ে যাচ্ছে। তো ওয়ান ডিমেনশনটা যে কোনো ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, এনি ট্রান্সফরমেশন। ওকে। বাট ওয়ান ডিমেনশন অতটা, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, কিন্তু ওয়ান ডিমেনশন ইজ নট সো ইন্টারেস্টিং, বিকজ ওয়ান ডিমেনশনে অ্যাজ শঙ্খ সেড যে মানে ওখানে তো কোনো মানে কোনো অ্যাঙ্গেল ব্যাপারই নেই। সো লেটস লুক এট টু ডিমেনশন। সো দ্য ইকুয়েশন ওয়াজ দিস। সো d 2 by d মানে জাস্ট 1 হয়ে যাবে। সো টাইমস ডেল রো এপসাইলন রো টাইমস ইটা মিউ। Okay, now let's see what happens. So এই কেসে let's first take eta 0 0. So চারটে কেস আছে, 0 0 1 1 0 1, তিনটে কেসে 0 0 1 1 0 1।
এই তিনটে কেস আছে। তো প্রথমে আমরা লেটস লুক এট 0 0। তো 0 0 করলে কি আসছে, এটা আসছে del 0 epsilon 0 twice is equal to del 0 epsilon 0 plus del 1 epsilon 1 times eta 0 0 plus 1 আর তো এটা হবে del 0 epsilon 0 যেহেতু এটা 0 0টা প্লাস 1, তো epsilon 0 কে নিচে রাখলে কোনো সাইন চেঞ্জ হবে না, আর এটা হলে del 1 epsilon 1 নিচে হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা 1 1 টা -1, তো উপর থেকে নিচে করলে ওটা মাইনাস হয়ে যাবে। সো this implies যে del 0 epsilon 0 plus del 1 epsilon 1 equal to 0. ওকে, এবার নেক্সট ইকুয়েশনটা দেখি, সেটা হচ্ছে 1 1। তো 1 1 ইকুয়েশন থেকে কি পাবো? 1 1 ইকুয়েশনটা হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ 1 1 ইকুয়েশনটা হচ্ছে del 1 epsilon 1 twice equal to আবার একই জিনিস del 0 epsilon 0 plus del 1 epsilon 1, আর এবার এখানে মাইনাস থাকবে, বাট আর ভিতরেরটা একই থাকছে, তো del 0 epsilon 0 minus del 1 epsilon 1। আর এবার if you look at the same equation, del 1 epsilon 1 plus del 0 epsilon 0 equal to 0, সেম ইকুয়েশন, এই দুটো একই ইকুয়েশন। Now let's look at the third equation, যেটা 0 1। তো 0 1 মানে হচ্ছে del 0 epsilon 1 plus del 1 epsilon 0 equal to 0, কারণ ওদিকে এটা 0 1 টা 0। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। এবার now how do you solve this equation? Well, just add and subtract. তাহলে কি হবে, then you will get del 1 plus del 0 acting on epsilon 1 plus epsilon 0 equal to 0। এটা হচ্ছে 1 plus 2, ঠিক আছে। আর যদি 1 minus 2 করে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো del 1 minus del 0 acting on প্রথমটা হচ্ছে epsilon 1, হ্যাঁ epsilon 1 minus epsilon 0, রাইট। কারণ এটা কি ঠিক আছে, জাস্ট যদি অ্যাড করে দাও তাহলে কি আছে, del 1 epsilon 1 plus del 0 epsilon 1, সেটা হচ্ছে del 1 plus del 0 epsilon 1, আর ওদিকে থাকছে del 0 plus del 1 epsilon 0, তাহলে del 1 plus del 0 acting on epsilon 1 plus epsilon 0, ঠিক আছে। আর সেকেন্ডটা যদি সাবট্রাক্ট করে দাও তাহলে del 1 minus del 0, আর ওইদিকে হচ্ছে del 0 minus del 1, তাহলে মাইনাস হয়ে গেল, তো del 1 minus del 0 acting on epsilon 1 minus epsilon 0। Is it okay? Just add and subtract. Yes, sir. Okay. এবার দেখো আমরা লাইট কোন কোঅর্ডিনেটস ডিফাইন করেছিলাম, তোমরা হয়তো দেখেছো লাইট কোন কোঅর্ডিনেটস, যেটা হচ্ছে x plus ct আর x minus ct। হ্যাঁ, তো এটাকে লাইট কোন কোঅর্ডিনেটস বলে, এটা জানো তো, এটাকে x plus বলে, এটাকে x minus বলে। হ্যাঁ স্যার। তো লাইট কোন কোঅর্ডিনেট x plus আর x minus হয়। তো 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 এই যে epsilon 1 plus epsilon 0 টা কি, তুমি অ্যাকচুয়ালি দেখো, তো epsilon 1 plus epsilon 0 মানে হচ্ছে, যদি আমি উপরে লিখি তাহলে epsilon 1 plus epsilon 0 is nothing but epsilon 1 minus epsilon 0, right? And similarly epsilon 1 minus epsilon 0 is nothing but epsilon 1 plus epsilon, উল্টো করে দিলাম, সরি। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি এখানে লাইট কোন কোঅর্ডিনেটসটা ডিফাইন করব মানে, সো হোয়াট উই উইল ডিফাইন, যেহেতু আমাদের সাইনটা এটাতে মাইনাস আছে, so we will define light cone coordinates x plus to be x0 plus x1 আর x minus to be x0 minus x1। x0 মানে ct, এটা জানো তো, x0 মানে ct। তাহলে এই যে epsilon 1 plus epsilon 0 লেখা আছে, হ্যাঁ epsilon 1 plus epsilon 0 is nothing but epsilon 0 minus epsilon 1, and that is epsilon minus, এটাকে আমি epsilon minus বলছি, রাইট, বিকজ x প্লাস এটা তো একটা ভেক্টর, x epsilon তো একটা ভেক্টর,
যার দুটো কম্পোনেন্ট 1 আর 0, তার দুটো কম্পোনেন্টকে অ্যাড করে দিয়েছে। আর epsilon 1 minus epsilon 0 is actually minus epsilon 1 plus epsilon minus epsilon 0. So this is minus epsilon plus, right? মানে নোটেশনে বুঝতে পারছো? মানে যেহেতু আমরা লাইট কোন কোঅর্ডিনেটস যদি x0 plus x1 কে আমরা x plus বলি আর x0 minus x1 কে x1 বলি, তাহলে যে কোনো ভেক্টরকে আমি ওইভাবে বলতে পারি যে epsilon 0 plus epsilon 1 ওটাকে আমি বলবো epsilon plus, আর epsilon 0 minus epsilon 1 কে আমরা বলবো epsilon minus। তাহলে ওই এই কোঅর্ডিনেট সিস্টেমে del del x1 plus del del x0 এই জিনিসটা হয়ে যাবে del del x plus। আর similarly I think এটা factor থাকবে, let's find out the factor. So if you have x plus to be x1 plus x0 or x minus to be x1 minus x0, then what is del del x plus? Del del x plus is del del x1 times del x1 del x0 del x plus plus del del x0 times del x0 del x plus, right? আর এটা কত হবে? del x1 এর দুটোই প্লাস হবে, del x1 হ্যাঁ তো x0 হ্যাঁ, তো এটা হচ্ছে del x1 del x plus টা কত হবে? এটা হাফ, সো হাফ অফ del del x1 প্লাস del del x0। এটা বুঝতে পারছো? আমি জাস্ট স্যার চেইন রুল আরেকবার লাগাচ্ছি। বললে হ্যাঁ, আ- আমি দেখাচ্ছি এই যে নতুন কোঅর্ডিনেটস এর ডেরিভেটিভ কি হবে। হ্যাঁ, তো আমি চেইন রুল লাগাচ্ছি যে del del x plus কত হবে। তো চেইন রুল লাগালে কি হয় যে del del x1 times del x1 del x plus plus del del x0 del x0 del x plus হবে, রাইট? তো del x1 del x plus বার করতে হবে, সেটা বার করতে গেলে আমাদেরকে x1 টাকে লিখতে হবে x plus plus x minus by 2 আর x0 হচ্ছে x plus minus x minus by 2। তারপরে এই পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে, তো del x1 del x plus টা হয়ে যাবে হাফ আর del x1 del x0 del x plus টাও হবে হাফ। তো তাই জন্য দুটোই হাফ হয়ে যাবে, তো এটা হবে হাফ অফ del x1 plus del x0। আর সিমিলারলি del x minus টা কত হবে? del x1 del x minus টা হচ্ছে হাফ আর del x0 del x minus minus হাফ, সো এটা হলো del del x1 minus del del x0। স্যার হাফ কিভাবে হচ্ছে ডেল এক্স 1 ডেল এক্স আচ্ছা সরি, আমি একটা ভুল করেছিলাম, আমরা উল্টো লিখেছিলাম এখানে, সরি এটা প্লাস মাইনাস ছিল, বারবার ভুল করছি, প্লাস মাইনাস ছিল, তাহলে এটা হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ কি বলছো? না না স্যার বুঝতে পেরেছি হাফটা হচ্ছে কারণ এখান থেকে আসছে। বুঝতে পেরেছি তো তাহলে দেখো কি হচ্ছে, এই যে ইকুয়েশন আমরা পেয়েছি, এই দুটো ইকুয়েশন তাহলে আমরা অ্যাকচুয়ালি যে del 1 plus del 0 মানে হচ্ছে del del x1 plus del del x0, বাট দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস del del x plus, বুঝতে পারছো? আর এই এপসাইলন 1 প্লাস এপসাইলন 0 সেটা হয়ে গেল এপসাইলন মাইনাস বা মাইনাস এপসাইলন মাইনাস। তো বেসিক্যালি যেটা ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন পেলাম সেটা হবে del del x plus of epsilon minus is equal to 0 আর del del x minus of epsilon plus equal to 0, and that means যে epsilon minus is only a function of x minus and epsilon plus is only a function of x plus. So this is conformal transformation in 2 dimension. হ্যাঁ, বিকজ প্রথম ইকুয়েশনটা যেটা del del x0 প্লাস del del x1 আছে সেটা del del x plus হয়ে গেছে, আর epsilon 1 প্লাস epsilon 0 যদি উপরে করে দিই তাহলে আমরা দেখছি যে ওটা epsilon মাইনাস হয়ে গেছে। তো তার মানে এটা হয়ে গেল del del x plus of epsilon মাইনাসটা হচ্ছে 0 আর del del x minus epsilon প্লাসটা হচ্ছে 0, therefore epsilon মাইনাসটা শুধু ফাংশন অফ x মাইনাস আর epsilon প্লাসটা শুধু ফাংশন অফ x প্লাস। তার মানে আমি যদি এটা ইকুয়েশনে লিখি, সো any transformation of this type,
any transformation this type যে x prime plus is only a function of x plus and x prime minus is only a function of x minus. This is a conformal transformation. In 2 dimension. এটা 2 dimension. Is it okay? হ্যাঁ, উপরে আপনি লিখেছিলেন ε1 প্লাস ε0 ইকুয়াল টু এপসাইলন মাইনাস, ওইটা কিভাবে পাচ্ছি একবার বলবেন? কারণ epsilon 1 plus ওই- epsilon 0 টাকে যদি আমি উপরে লিখে দিতে epsilon 0 তো উপরে গেলে epsilon 0ই থাকবে আর হ্যাঁ। epsilon 1 টা minus epsilon 1 হয়ে যাবে। আর এটাই তো আমরা এখানে দেখো x plus কে আমরা বলছিলাম x0 plus x plus আর x minus কে বলছিলাম x0 minus x minus। তো তাহলে epsilon 0 minus epsilon 1 কে আমি epsilon minus বলছি একই কনভেনশনে, কারণ x epsilon একটা ভেক্টর, ভেক্টরের 0 কম্পোনেন্ট মাইনাস ভেক্টরের 1 কম্পোনেন্ট, এই লিনিয়ার কম্বিনেশনকে বলছি epsilon minus। এটা লাইট কোন Okay. কোঅর্ডিনেট? আচ্ছা, ওকে। ঠিক আছে। তো এবার এটা আমরা কাজ করলাম মিনকস্কি স্পেসে। হ্যাঁ, আমাদের বাট when we do the things we will also be very closely working with Euclidean space. তো সাপোজ আমি যদি একই জিনিস লিখতাম ফর ইউক্লিডিয়ান স্পেস, তো ইউক্লিডিয়ান স্পেস মানে মেট্রিকটা হচ্ছে +1+1, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াতো? তো ইকুয়েশন তাহলে দাঁড়াতো ডেল মিউ এপসাইলন নিউ প্লাস ডেল নিউ এপসাইলন মিউ ইকুয়াল টু ডেল রো এপসাইলন রো টাইমস ডেল্টা মিউ, মানে 1 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি ইউক্লিডিয়ান স্পেস হতো। হ্যাঁ, এটা 2 ডিমেনশনে, নাহলে এটা 2/d থাকতো, কিন্তু 2 ডিমেনশনে এটা হতো। তো দিস ইজ ইন 2D ইউক্লিডিয়ান স্পেস। আগেটা আমরা মিনকস্কি স্পেস করেছিলাম। Okay, let's now look at ইউক্লিডিয়ান স্পেস, কারণ আমরা বারবার কোয়ান্টাম ফিল্ড খেলতে ইউক্লিডিয়ান স্পেসটা খুব ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, তো এবার দেখো কি হবে। তো এখানে তাহলে আমি দুটো কোঅর্ডিনেট বলতে পারি x আর y। ওকে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ডেল ডেল, একটা হচ্ছে যদি দুটোই x x হয়, x y হয় আর y y হয়, এই তিনটে কেস হতে পারে, যেটা 0 0 0 1 আর 1 1 ছিল। তো যদি দুটো x x হয় তাহলে এটা হবে ডেল ডেল x অফ এপসাইলন x টুয়াইস ইকুয়াল টু, এটা হচ্ছে ডেল x এপসাইলন, এবার যেহেতু মেট্রিকটা ইউক্লিডিয়ান সব উপর নিচে একই ব্যাপার, প্লাস ডেল y এপসাইলন y, right? And this means আমরা পাবো del x epsilon x minus del y epsilon y equal to 0, right? আর তুমি যদি y y করো একই জিনিস পাবে, যদি y y করো তাহলে এখানে দুটো y থাকবে আর এখানে সেম ইকুয়েশন পাবে for both x and y। আর যদি x y করো তাহলে কি হবে? তাহলে হবে del x epsilon y plus del y epsilon x equal to 0। আর এই দুটো তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, এটা হচ্ছে কচি রিমান ইকুয়েশন। হ্যাঁ, আর এটা বলছে এটা সলিউশন হচ্ছে যে এপসাইলন, যদি আমি এপসাইলন x প্লাস i এপসাইলন y এটাকে এপসাইলন z বলি আর বা এপসাইলন বলি, আর সিমিলারলি যদি এপসাইলন x মাইনাস i এপসাইলন y কে যদি এপসাইলন বার বলি, তাহলে এই দুটো ইকুয়েশন সলিউশন হচ্ছে যে এপসাইলন ইজ অনলি আ ফাংশন অফ z and epsilon bar is only a function of z bar। তার মানে 2 dimension Euclidean space এ conformal transition মানে হচ্ছে z goes to any function of z and z bar goes to any function of z bar, যেটা আমরা কমপ্লেক্স সেন্সে দেখেছি। এটা হচ্ছে holomorphic transformations। স্যার কনক্লুশনটা কি আরেকবার বলুন। তো ইউক্লিডিয়ান স্পেসে কনফর্মাল ট্রান্সফরমেশন মানে হচ্ছে যদি তুমি কমপ্লেক্স কোঅর্ডিনেটসে কাজ করো, যেখানে z টা হচ্ছে x plus iy। হ্যাঁ, তো ইউক্লিডিয়ান স্পেসে যদি তুমি কমপ্লেক্স কোঅর্ডিনেটসে কাজ করো, ইনস্টেড অফ x y সাপোজ ইউ ওয়ার্ক উইথ z z বার, ঠিক আছে?
তাহলে কনফর্মাল ট্রান্সফরমেশন হচ্ছে যেটাতে z goes to f of z আর z bar goes to f bar of z bar, এটা হচ্ছে কনফর্মাল ট্রান্সফরমেশন। মানে was this fast? মানে এটা জাস্ট একই জিনিস করলাম, এটা কচি রিমান, এটা হচ্ছে কচি রিমান ইকুয়েশন। এটা তোমাদের যদি না মনে থাকে তাহলে গিয়ে দেখতে পারো, এটাই কচি রিমান ইকুয়েশন। আর যখন কচি রিমান ইকুয়েশন করছিলাম তখন আমরা জানি যে ওটা দ্যাট করেসপন্ডস টু আ হোলোমরফিক ট্রান্সফরমেশন, যে এপসাইলন x প্লাস i এপসাইলন y যদি করো তাহলে সেটা অনলি আ ফাংশন অফ z হবে, আর এপসাইলন x মাইনাস, তো যেটা আমরা এখানে বেসিক্যালি যেটা আমরা মিনকস্কিতে করছিলাম তখন যেটা x প্লাস আর x মাইনাস ছিল লাইট কোন কোঅর্ডিনেটস, সেটা এখানে z আর z বার হয়ে গেছে, z আর z বার হয়ে গেছে। তো এখানে এনি ট্রান্সফরমেশন, এখানে তোমার ট্রান্সফরমেশন দুটো রিয়েল ফাংশন, একটা অনলি ফাংশন অফ x প্লাস আর একটা অনলি ফাংশন অফ x মাইনাস, আর এখানে একটা কমপ্লেক্স ফাংশন যেটা f অফ z। এটা এটা তোমরা মানে যদি এটা যদি মনে না থাকে তাহলে এটা যেভাবে আমরা একটু আগে করলাম সেই একইভাবে করতে পারো, যে তোমরা এটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে নাও, যে এই যে দুটো ইকুয়েশন আছে যদি 3 4 বলি, হ্যাঁ, তো এইটা প্লাস i টাইমস এইটা করে দাও, আর এইটা মাইনাস i টাইমস এটা করে দাও, হ্যাঁ, তাহলে তোমরা এই দুটো ইকুয়েশন পেয়ে যাবে, যে যেটা আমি বললাম যে f sin, so আমি so let's do it then. So what is it that we get del x এই দুটো ইকুয়েশন পেয়েছিলাম। এবার আমি বলছি যে লেটস টেক x plus iy equal to z আর x minus iy equal to z bar, ঠিক আছে, and epsilon x plus I epsilon y is epsilon z আর epsilon x minus I epsilon y is epsilon z bar. So let's okay, if this is confusing, let's forget this, we'll come to this now. Eta what you do is that you take a linear combination, so multiply the এটাকে multiply this by I and add, তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে del x epsilon y plus I epsilon x plus del y epsilon x minus I epsilon y equal to 0, right? আমি এটাকে I দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিয়েছি, তাহলে epsilon del x epsilon y plus I epsilon x plus del y epsilon x minus I epsilon y equal to 0. So now এটাকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি del x I into epsilon x minus I epsilon y plus del y into epsilon x minus I epsilon y equal to 0. So এটাকে আমরা লিখতে পারি del x minus I del y epsilon x minus I epsilon y equal to 0, ঠিক আছে। আর যদি আমরা এটা একটা ইকুয়েশন, now let's find out what is del del z. del del z টা কত, del del z হচ্ছে del del x times del x del z plus del del y times del y del z, right? এবার x টা কত হবে, x টা হবে z plus z bar by 2 আর y টা হচ্ছে z minus z bar by 2i, তাই তো। তাহলে del x del z কত হবে, এটা হাফ হবে, আর del y del z কত হবে 1/2i হবে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে হাফ del del x minus I del del y, রাইট? তার মানে এই জিনিসটা আমরা লিখতে পারি del del z, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা হলো যে যদি অ্যাড করি তাহলে ইকুয়েশন হলো del del z of epsilon x minus I epsilon y equal to 0. এইটাকে আমি বলেছি epsilon bar, তার মানে epsilon bar is only a function of z bar. একইভাবে তোমার যদি তোমার যদি অ্যাড না করে সাবট্রাক্ট করতে এই দুটো ইকুয়েশন, এখান থেকে যদি সাবট্রাক্ট করতে তাহলে কি পেতে, যদি সাবট্রাক্ট করতে তাহলে এখানে একটা মাইনাস আসতো আর এখানে একটা প্লাস আসতো, রাইট? একই জিনিস যদি তুমি করতে তাহলে তোমরা দেখতে যে এই অন্য কম্বিনেশনটা আসতো, যদি সাবট্রাক্ট করতে তাহলে অন্য কম্বিনেশনটা আসতো, সেটা হচ্ছে যে del del x plus I del del y plus I del del y
is equal to epsilon x plus I epsilon y equal to 0. আর এই কম্বিনেশন হবে del del z bar. হ্যাঁ, so this will mean that epsilon of is only a function of z. যদি এটাকে epsilon বলি, তাহলে তাহলে তার মানে হলো যদি আমি z x plus I z আর z বারে লিখি, তো z টা হচ্ছে z plus epsilon z আর z bar হচ্ছে z bar plus epsilon bar of z bar. ঠিক আছে, আর এটার ফাইনাইট ফর্মটা হচ্ছে z goes to any f of z আর z bar goes to any complex conjugate of z bar. তাহলে so what you're seeing is that in 2 dimensions Minkowski space any transformation x plus 2x plus prime as a function of only x plus and x minus 2x minus prime only x minus is a conformal transformation. ঠিক আছে, and in 2-dimensional Euclidean space z goes to f of z and z bar goes to f, the complex conjugate is a conformal transformation. আর আমার যদি মনে পড়ছে আমরা যখন কমপ্লেক্স অ্যানালিসিস করছিলাম তখন আমরা এটা বলেছিলাম যে এই কমপ্লেক্স অ্যানালিসিস এই এরকম এটাকে এই হলোমেট্রিক ট্রান্সফরমেশনের আন্ডারে অ্যাঙ্গেলস গুলো প্রিজার্ভ থাকে। আই থিংক আমি মেনশন করেছিলাম। তো হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং। আর এটা তোমরা দেখতেও পারো যে কেন এটার আন্ডারে, সো আমরা এই যদি x প্লাস x মাইনাস কোঅর্ডিনেটস ইউজ করি সেটাতে মেট্রিকটা কি হয়, মেট্রিক যদি হয় মেট্রিক হয় dx মাইনাস dx স্কয়ার প্লাস c স্কয়ার dt স্কয়ার, রাইট? এটা যদি আমরা x প্লাস x মাইনাস কোঅর্ডিনেটস লিখি এটা হবে dx প্লাস dx মাইনাস। ঠিক আছে, তো যদি তুমি এটা ট্রান্সফরমেশন করো যে x প্লাস প্রাইম ইকুয়াল টু x প্লাস প্রাইম অ্যাজ আ ফাংশন অফ x প্লাস, আর সিমিলারলি x মাইনাসটা যদি করো x মাইনাস প্রাইম অ্যাজ আ ফাংশন অফ x মাইনাস, তাহলে dx প্লাস প্রাইম dx প্লাস সরি মাইনাস প্রাইম এটা হয়ে যাবে dx প্লাস প্রাইম dx প্লাস টাইমস dx মাইনাস প্রাইম dx মাইনাস ইনটু dx প্লাস টাইমস dx মাইনাস, রাইট? তাই এই জিনিসটা আমরা বলতে f of x। তো মেট্রিকটা একটা ফ্যাক্টর দিয়ে চেঞ্জ করছে, বুঝতে পারলে? আমরা এইভাবে বুঝতে পারি যে কেন এটা হচ্ছে কনফর্মাল ট্রান্সফরমেশন, বুঝতে পারলে? যদি আমরা এটা ট্রান্সফরমেশন করলাম যেটা x প্রাইম x প্লাস প্রাইম ইজ অনলি এ ফাংশন অফ x প্লাস আর x মাইনাস প্রাইম ইজ অনলি এ ফাংশন অফ x মাইনাস, তাহলে এই মেট্রিকটা এইভাবে ট্রান্সফর্ম করবে, এইভাবে ট্রান্সফর্ম করবে। and this is a local factor and this is a factor, তো তাই জন্য because in 2 dimensions এটা হচ্ছে মেট্রিকটা। আর সিমিলারলি তুমি যদি ইউক্লিডিয়ান কেসে কাজ করতে তাহলে মেট্রিকটা হচ্ছে dx স্কয়ার প্লাস dy স্কয়ার, কিন্তু সেটা আবার যদি আমরা লিখি তাহলে dz ইনটু dz বার হয়ে যাবে, রাইট? আপ টু সাম ফ্যাক্টর মেবি বা হাফ বা কিছু, বাট দিস ইজ দ্য মেট্রিক মানে ইউক্লিডিয়ান কেসে। কিন্তু আবার যদি তুমি কনফর্মাল ট্রান্সফরমেশন করো তাহলে এটা হয়ে যাবে df dz ইনটু dz বা dz df ইনটু df। হ্যাঁ, আর এই জিনিসটাকে আমি বলতে পারি ফাংশন অফ z and z বার, রাইট? তো এখানে আবার দেখছি যে মেট্রিকটা যেটা dz dz বার dz প্রাইম dz বার প্রাইম ছিল সেটা হয়ে যাচ্ছে df dz mod স্কয়ার ইনটু dz ইনটু dz বার, যেখানে z প্রাইম ইজ f of z and z bar prime is f bar of z bar.
তাহলে এই ফ্যাক্টরটা হয়ে গেল লোকাল ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই, মানে যে লোকাল ফাংশন লিখেছিলাম সেটা এই জিনিসটা হচ্ছে লোকাল ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আইল স্টপ হিয়ার, আর ফ্রম থার্সডে we will continue this. So this is the definition of conformal transformation, and we looked at what is conformal transformation in 1 dimension and 2 dimensions. From next time we will look at what is the conformal transformation in 3 dimensions. 3 mane, so we have done for 1 and 2. Now the next task is to go for d greater than 2. এবার এখানে 1 2 করলাম, এবার d greater than 2 সব একই রকম হবে। হ্যাঁ, তো d greater than 2 এবার 3 4 5 আলাদা করে করার দরকার নেই, সবার অ্যানালিসিস এক করে করতে পারি। কিন্তু d করলে 2টা স্পেশাল ছিল, সেটা আমরা দেখবো কেন স্পেশাল হচ্ছে। So next we will look for d greater than 2. So this is the next analysis we will get. Okay, so any questions up to this point? স্যার পরের দিনের ক্লাসটা কি 3টে থেকেই হবে? হ্যাঁ, সেটা তোমরা একটু বলে দাও, তাহলে কি আড়াইটে থেকে নেবো? তো তাহলে আমি আড়াইটে নিতে পারি। আড়াইটায় কোনো প্রবলেম নেই। থার্সডে হচ্ছে। না না, সিএমপিটা তো দুটো শেষ হয়, না স্যার, আড়াইটার সময় প্রবলেম না হবে। স্যার, আড়াইটায় প্রবলেম হবে। আচ্ছা, তাহলে তো 3টেই করতে হবে। কিন্তু তোমাদের যারা কিছু জন বলছে যে ওখানে কি খেতে যেতে হবে, আমার পায়ে যন্ত্রণা করছে, এত চারটি ব্যাগ। স্যার মাঝখানে কিছুক্ষণ ব্রেক দিয়ে দেবেন। আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে কখন থেকে ব্রেক দেবো? 4:30 থেকে 5টা অবধি নাকি? মোবাইলটা ওখানে। হ্যাঁ স্যার, 20-25 মিনিট হলে হবে। ঠিক আছে, তাহলে আমি 4:30 অবধি করবো, তারপরে 5টা থেকে আবার ক্লাসটা নেব। ঠিক আছে। আর তোমাদের কিরকম রুটিন আছে? মানে আমার তো হয়তো স্যাটারডেও নিতে হতে পারে, কারণ স্যাটারডে একটা ক্লাস আছে। স্যাটারডে কখন? সকালে? হ্যাঁ, 11টা থেকে 1টা। তাহলে আমি স্যাটারডে 3টে থেকে নিচ্ছি, মানে হয়তো এই উইক নয়, কিন্তু হয়তো এই উইক থেকেও শুরু করতে পারি। তো আজকে কি ডে? টিউসডে, থার্সডে আর স্যাটারডে 3টে থেকে। স্যার এই উইকে তো হবে না, এই উইকে গেট আছে তো। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট উইক থেকে। প্রত্যেক উইকে স্যার 3টে করে নেবেন? হ্যাঁ, কারণ তোমাদের তো মনে হচ্ছে যে আমি জানি না কি মে মিডলের মধ্যে তো শেষ করতে হবে আই থিংক। কারণ তোমাদের কবে থেকে এটা শুরু হচ্ছে এক্সপেরিমেন্ট? স্যার আমাদের তোমাদের এক্সপেরিমেন্ট শুরু হলে তো তোমাদের দুটো করে হচ্ছে না দিনে, তো সেটা যদি তোমাদের অসুবিধা না হয় তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, কিন্তু আই থিংক তোমাদের দুটো করে এক্সপেরিমেন্ট হবে দিনে, রাইট? ওই সব ডিটেল আমাদের এখনো বলা হয়নি। হ্যাঁ স্যার, দিনে 2টো করে হবে। হ্যাঁ হ্যাঁ, আই থিংক আপ টু মে মিড হয়তো হবে, বাট হ্যাঁ, এনিওয়ে লেটস সি। আমরা স্টার্টিং এ কিছু 1-2 ক্লাস নিই, তারপরে দেখা যাক কি হয়। So okay, so then we'll start from Thursday again. So we'll do it from 3. হ্যালো স্যার। হ্যাঁ স্যার একটু স্লো লিখলে ভালো হয়, মানে লিখছেন বলছেন তো সবকিছু, মানে লেখাটা আমরা তো তাড়াতাড়ি লিখতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, স্লোলি। হ্যাঁ স্যার। স্যার ভিডিওটা আজকেই পাঠাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আজকে পাঠাবো। ওকে। আচ্ছা, ওই কে বললো লিংক পাঠাবে আমাকে? তাহলে আমি আজকে আপলোড করে দেবো। স্যার আপনি আমার একটু লেট হবে অ্যাকচুয়ালি পাঠাতে, মানে আমি এখন বাইরে আছি, আমার বাড়ি ফিরতে 8টা 8:30 বাজবে হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা কাজ করছি, আমি ভিডিও লিংকটা মানে লিংকটা শেয়ার করছি, তো তুমি আসার পরে ওটা আপলোড করে দেবো। ঠিক আছে, লিংকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যদি কেউ ডাউনলোড করতে চায় তাহলে করতে পারে, না হলে আমি পরে আপলোড করে দেবো। আপনি লিংকটা পাঠিয়ে দিন, আমি তাহলে আপলোড করে দেবো। আমি লিংকটা খুলে আপনাকেও পাঠিয়ে দেবো লিংকটা। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা থার্সডে থেকে 3টে থেকে 4:30, তারপর আবার 5টা থেকে, আমার মনে হচ্ছে 5টা থেকে 6টা অবধি যেতে হবে, কারণ অনেক কিছুই বাকি আছে। তো মানে যদি মে মিডের মধ্যে যদি শেষ করতে হয়, আর হাফ এন আওয়ার ব্রেক নিলে তাহলে ঠিক আছে। হ্যাঁ 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 স্যার, ঠিক হাফ আছে, এন আওয়ার ব্রেক নিলে তো ঠিক আছে না? তোমরা 1 ঘন্টা আরো এক্সট্রা করতে পারো পরে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে।
ঠিক আছে? আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে বলো, যে তাহলে আমি ওরকম করে সুটেবলি চেঞ্জ করতে পারি। ঠিক আছে তাহলে? তো আমি যা করাচ্ছি সব তোমরা ওই দুটো রেফারেন্সে পেয়ে যাবে। এটা নাথিং, এটা সব ওয়েল স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। জাস্ট সব বইয়ে, সব জায়গায় যেখানে সিএফটি আছে সব জায়গায় পেয়ে যাবে। ইন পার্টিকুলার ওই দুটো বইয়ে পেয়ে যাবে যেটা পাঠিয়েছি। ঠিক আছে তাহলে? ওকে স্যার, থ্যাংক ইউ।